আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম গ্রুপে, সেটা হচ্ছে বিদেশে ফ্রি উচ্চশিক্ষা, মানে আপনি বিনা খরচে বিদেশে কিভাবে ফ্রি পড়াশোনা করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব বলেছিলাম। তো এই জন্য আজকে আসলে লাইভে আসা। তো আজকে ট্রাই করব এইসব ব্যাপার নিয়ে কথা বলার। তার আগে আমি আমার নিজের পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে প্রত্যাবর্তন আহমেদ। আমি বাংলাদেশে পড়াশোনা করেছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। 2018-তে আমি ডিপ্লোমা শেষ করি। তারপর 2019 সালে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাই। তারপরে আমার চায়নাতে যাওয়া হয়। আমি বর্তমানে তিয়ানজিন ইউনিভার্সিটি, চায়না, ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিজাইন, ম্যানুফ্যাকচার অ্যান্ড অটোমেশন নিয়ে পড়াশোনা করছি। তো আমি কিভাবে সরকারি স্কলারশিপ পেয়েছি, কিভাবে বাইরে পড়াশোনা করছি, এবং আপনারা যে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন এইচএসসি এবং ডিপ্লোমার পরে কিভাবে বিনা খরচে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন, আজকে আমরা সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমাদের যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছে অথবা যারা সদ্য এইচএসসি পাশ করেছে, তাদের বেলায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা ভাবি যে বাইরে পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, বা বিদেশে পড়াশোনার কথা মনে হলে আমাদের মনে হয় ব্যাংকে অনেক টাকা লাগবে, টিউশন ফিজ অনেক টাকা দিতে হবে। সো এটা কিভাবে সম্ভব? তো এখান থেকে যে কথাগুলো আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে সরকারি স্কলারশিপটা আসলে কি, এবং সরকারি স্কলারশিপ পেলে কেন আপনার খরচের প্রয়োজন হবে না। মূলত আপনি যে কোনো দেশ, যেই সব দেশ সরকারি স্কলারশিপ দিয়ে থাকে এসএসসি এবং ডিপ্লোমার পরে ব্যাচেলর ডিগ্রি পড়ার জন্য বা বিএসসি করার জন্য, তো এই সকল স্কলারশিপের মূলত সুবিধাটা হচ্ছে যে ওই দেশের সরকার আপনাকে যে ইউনিভার্সিটিতে যে টাকাটা দিয়ে পড়তে হয়, যেটাকে আমরা টিউশন ফিস বলে থাকি, সেটা ফ্রি দিবে, সেই টাকাটার প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত যে জিনিসটা দরকার হয় আমাদের, সেটা হচ্ছে আমরা যে বাইরে গিয়ে থাকবো, একটা ডর্মে থাকবো বা হোস্টেল, আমরা যেটাই বলি, সাধারণত ডরমেটরি বলা হয়, বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি হোস্টেল শব্দটা ব্যবহার করব। তো আমরা যেই হোস্টেলে থাকবো, সেই হোস্টেলে থাকার জন্য যেই ফিটার প্রয়োজন, সেটা আমাদেরকে সরকার দিয়ে থাকে। অর্থাৎ আপনার টিউশন ফি ফ্রি এবং আপনার ডরমেটরি ফিও ফ্রি। এই দুইটার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা পয়সা পে করতে হবে না। এখন আসেন, যে দুইটা তো গেল, কিন্তু ওখানে গিয়ে যে আমি থাকবো, আমার নিত্যদিনের খরচ বা হচ্ছে আমার খাওয়া দাওয়া চলাফেরা, আর তো অনেক রকমের খরচ আছে, সেগুলোর কি হবে? তো সেগুলোর জন্য দেখা যায় বিভিন্ন দেশের সরকার আপনাকে একটা মান্থলি স্টাইপেন্ড দিয়ে থাকবে, যেটাকে সাধারণত লিভিং অ্যালাউন্স বলা হয়ে থাকে। তো ওই মান্থলি যে স্টাইপেন্ডটা দিবে, ওইটা দিয়ে আপনার ওই দেশে যে আপনার খাওয়া এবং টুকটাক চলাফেরা করা, এই জিনিসগুলো খুব সুন্দর মতো হয়ে যাবে। এবং বিভিন্ন দেশে দেখা যায় যে এই স্টাইপেন্ডের পরিমাণ এত বেশি যে আপনি ওই দেশে যে নিজের চলাফেরা বা যে খাবারের জন্য যে টাকাটা খরচ হয়, সেইটা খরচ করে আপনার পকেটে একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা থেকে যায়, যেটা সম্পূর্ণরূপে খরচ হয়ে যায় না। এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে, আমরা সবাই জানি বাইরে গিয়ে পড়াশোনা করতে গেলে হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, এবং যেখানে একটা মোটা অঙ্কের টাকা চলে যায়। তো আপনি যখন একটা গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন, ওই দেশের সরকার আপনাকে এই হেলথ ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে থাকবে। সেক্ষেত্রে আপনার এইটার টাকাটাও প্রয়োজন হবে না। তাহলে কি কি গেল, যে আমরা প্রথমে যে কি দেখেছি, টিউশন ফিসের টাকাটা আমাদের লাগতেছে না। এরপর কি থাকতেছে, যে আমি যে থাকবো সেই ডরমিটরি ফি, সেটাও আমাদের প্রয়োজন হবে না। এরপরের জিনিসটা কি হচ্ছে, যে এরপর আমরা যে জিনিসটা দেখছি, যে সেটা হচ্ছে কি লিভিং অ্যালাউন্স, বা আমাদের প্রতি মাসে আমরা খাবো চলবো, ওখানে টুকটাক খরচ আছে, সেগুলোর খরচ, সেই টাকাটা আমাদের সরকার দিয়ে দিচ্ছে। এরপর কি থাকতেছে, হেলথ ইন্স্যুরেন্সের টাকাটাও সরকার আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আমি একটু ছোট করে একটা কথা বলি, এই কথাটাকে কেউ অন্যরকমভাবে এক্সপ্লেন করার ট্রাই করবেন না। আপনি বাংলাদেশে ধরেন যে কোনো একটা সরকারি ভার্সিটিতে চান্স পেয়েছেন, সেটা হইতে পারে যারা এইচএসসি দিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি, ডুয়েট, যে কোনো জায়গায় যারা আমরা ডিপ্লোমা করেছি তাদের জন্য তো প্রতিষ্ঠান একটাই, সেটা হচ্ছে ডুয়েট। তো আপনি যেখানেই চান্স পান, সেখানে কিন্তু আপনার অ্যাটলিস্ট এক্সামের রেজিস্ট্রেশন ফিটা হইলেও দেওয়ার প্রয়োজন হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে, বা অল্প কিছু টাকা হইলেও কিন্তু দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি একটা দেশের সরকারি স্কলারশিপ একবার পেয়ে যান, আপনার কিন্তু কোনো ধরনের খরচ লাগতেছে না। ইভেন আপনি যে ওখানে থাকবেন, খাবেন, ইচ অ্যান্ড এভরিথিং ওই দেশের সরকার দিচ্ছে। তাহলে যারা ডিপ্লোমা করছেন, বিশেষ করে আমি তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি বেশি বলবো, বা যারা এইচএসসি দিয়েছেন,
অনেক দেখা যায় যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, বাট কোনো রকম তাদের সাপোর্ট নাই। হয়তোবা একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন, কিন্তু নিলেও দেখা যায় হয়তো আপনি ঢাকায় এসে, আমরা প্রায় পত্রিকায় দেখে থাকি যে একটা গ্রামের স্টুডেন্ট ঢাকায় চান্স পাইছে কোনো একটা ভার্সিটিতে, বাট এখানে এসে থাকবে কেমনে, খাবে কেমনে, চলবে কেমনে, বা ভর্তি হওয়ার পর্যন্ত তার টাকাটা নাই। আপনি যদি সরকারি স্কলারশিপ পান, আপনার ওই 4-5 বছর কিন্তু এই ধরনের কোনো প্রবলেমের অন্তত সম্মুখীন আপনাকে হইতে হবে না। আমি একটু লাইভটা আমার আইডিতে শেয়ার করে নেই, আমার আইডিতে এখনো শেয়ার হয়নি লাইভটা। এখান থেকে কিভাবে শেয়ার করব? ওকে ফাইন, এখানে অনেকেই দেখতে পাচ্ছে। ওকে ফাইন, এখানে তো দেখাচ্ছে যে অলরেডি এটা শেয়ার হয়ে গেছে। আচ্ছা ওকে, আমি সরি ফর দ্য ইন্টারাপশন। তো যে কথাটা বলছিলাম এতক্ষণ, তা আপনি দেশে পড়াশোনা করলেও কিন্তু আপনাকে এতটুকু অন্তত মাথার মধ্যে চিন্তা নিয়ে বসে থাকতে হবে যে যদি আমি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানেও চান্স পাই, অন্তত আমার খাওয়ার টাকাটা প্রতি মাসে আমাকে ম্যানেজ করে নিতে হবে পড়াশোনার জন্য। কিন্তু আপনি যদি একটা সরকারি স্কলারশিপ একবার পেয়ে যান, আপনার সম্পূর্ণ দায়িত্ব সরকারের, সরকার আপনার সব কিছু দেখবে। তো আমি এই জন্য বলবো, যারা ডিপ্লোমাতে অসংখ্য স্টুডেন্ট আছে, যারা যে মানে সুপার ব্রিলিয়ান্ট, এরকম অনেক স্টুডেন্ট আছে কিন্তু ব্যাকআপের জন্য পড়াশোনা করার সাহস পাচ্ছে না, আমি তাদেরকে বলবো যে আপনারা সরকারি স্কলারশিপগুলোর জন্য প্রিপারেশন নেন। এখন কথা হচ্ছে যে সরকারি স্কলারশিপগুলোর জন্য আমরা প্রিপারেশন নিব, ভালো কথা, ইনফরমেশন কই পাবো, কিভাবে কি করতে হবে, তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়া। তো প্রথমে আজকে কথা বলি যে কোন কোন দেশ সাধারণত স্কলারশিপগুলো দিয়ে থাকে, বা আমরা ডিপ্লোমা পরে, এইচএসসির পরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করার জন্য বা বিএসসি পড়াশোনা করার জন্য, বিএসসি লেভেলের যে পড়াশোনাটা আছে, কোন কোন দেশে আমরা যেতে পারবো, কোন কোন দেশ ইজিলি একটু মানে হচ্ছে অতটা হার্ড না, মোটামুটি সহজেই স্কলারশিপগুলো পাওয়া যায় এবং পড়াশোনা করা যায়, এবং ডিপ্লোমার স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্ট যারাই আছেন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং সহজে স্কলারশিপটা পেতে পারেন। তো এইরকম কান্ট্রিগুলোর কথা বলতে গেলে প্রথমে আমি রাখবো চীনের কথা। চীন অনেক বেশি স্টুডেন্ট নিয়ে থাকে, বাংলাদেশ এডুকেশনের মিনিস্ট্রির আন্ডারেও অ্যাপ্লিকেশন করা যায় এবং সরাসরি চীনের বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে ডিরেক্টলি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে কোনো এজেন্ট ধরতে হবে না, কাউকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না। এরপরে রাখবো আমি ইন্ডিয়ান স্কলারশিপকে, যেটাকে ICCR স্কলারশিপ বলা হয়। এটাতেও প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট নিয়ে থাকে, যে অনেক বড় একটা সংখ্যক স্টুডেন্ট যেতে পারে আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করার জন্য। তো এটা আরেকটা ভালো স্কলারশিপ। তারপরে হচ্ছে আমরা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের কথা বলতে পারি, কিন্তু এখানে স্টুডেন্ট কম নেয়, 5-6 জন স্টুডেন্ট নিয়ে থাকে। এখানে দুইটা ট্র্যাকে অ্যাপ্লিকেশন করা যায়, একটা হচ্ছে সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়, আর একটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায়। এরপর হচ্ছে জাপানিজ স্কলারশিপ যেটা আছে, MEXT স্কলারশিপ যেটাকে বলা হয়, এই স্কলারশিপটার ক্ষেত্রে এটাকে শুধুমাত্র আপনি বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে স্টুডেন্ট কম নেয়, 4-5 জন স্টুডেন্ট নিয়ে থাকে প্রতি বছর। এরপরে হচ্ছে ব্রুনেই দারুসালাম স্কলারশিপ, এখানেও মোটামুটি স্টুডেন্ট নেয়। তারপর হচ্ছে তুর্কি স্কলারশিপ রয়েছে, মিশর সরকারের স্কলারশিপ রয়েছে, সৌদি আরবের স্কলারশিপ রয়েছে। এখন কথা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এই স্কলারশিপগুলোর খোঁজ খবর কোথায় পাবো, স্কলারশিপগুলোর যে সার্কুলার কখন হবে। সাধারণত যে সবগুলো দেশের কথা বলেছো এর মধ্যে রয়েছে যারা ইউরোপে যেতে চান, অনেকেই বলছে যে ইউরোপে কিভাবে যাব। তো ইউরোপের দেশগুলোর মধ্যে একটা দেশই সরকারি স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে, এবং সেটা সেনজেনভুক্ত কান্ট্রি, সেটা হচ্ছে হাঙ্গেরি। আপনি হাঙ্গেরিতে ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন, ওখানেও আপনার A to Z সব কিছুর খরচ সরকার বহন করবে, এবং যাওয়ার সময় টিকিটটাও হয়তো পেয়ে যাবেন আপনি। তো এখন হচ্ছে যে আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখেন তারা হাঙ্গেরিতে টার্গেট নিতে পারেন, যে হাঙ্গেরিতে এই বছর অনেক স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। তো হাঙ্গেরির ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, সেনজেনভুক্ত কান্ট্রি, যাদের ইউরোপ স্বপ্ন তারা ওখানে যাবেন। এবং হাঙ্গেরির জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে IELTS। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে IELTSটা কি। IELTS হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটা আপনি ইংরেজিতে কতটুকু ভালো
সেইটা প্রকাশ করে থাকে যে আপনার ইংরেজি কতটুকু ভালো। সো যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, বিনা খরচে পড়াশোনার স্বপ্ন দেখেন, তারা দয়া করে আইএলটিএস করবেন এবং হাঙ্গেরিকে মাথায় রাখতে পারেন। যারা জাপান, কোরিয়া এইসব কান্ট্রিতে যেতে চান, এগুলোর জন্য দেখা যায় যে ভালো কথা, জাপানের জন্য আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না, কিন্তু যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন সেই ক্ষেত্রে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। এক্ষেত্রে আপনাকে পরীক্ষা দিতে হবে, তবে সেক্ষেত্রে আইএলটিএসটা থাকলে বেশি ভালো। আপনাকে পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হয় MEXT স্কলারশিপ, যেটা জাপান কর্তৃক দেওয়া হয়। তো এখন যেটা বলছিলাম যে আমরা এই খোঁজ খবরগুলো কোথায় পাবো, সাধারণত আমি আমার পেজে এইসব ব্যাপার নিয়ে লেখালেখি করে থাকি, আমার পেজ এবং আমার গ্রুপ, যেটা কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনারা ফেসবুকে সার্চ করলেই পাবেন HSK সলিউশন। ওখানে আমি লেখালেখি করি, প্লাস হচ্ছে এই বন্ধুমহল গ্রুপেও আমি এগুলো নিয়ে নিয়মিত ইনশাল্লাহ পোস্ট করে যাব। আপনারা এই বন্ধুমহল গ্রুপটাকে ফলো করবেন এবং সাথে সাথে আমার যে গ্রুপ আছে HSK সলিউশন সেটাও ফলো করতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা চোখ রাখতে পারেন এটার জন্য। তো যেটা বলছিলাম যে খোঁজগুলো আমরা কই পাবো, আমি একটু ভেঙে ভেঙে বলি। নর্মালি হচ্ছে যে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেটার নামটা হচ্ছে shad.gov.bd। খাতা কলম নিয়ে একটু লিখে রাখতে পারেন, SHED shad.gov.bd। এখানে সাধারণত আমি যে কটা স্কলারশিপের নাম বলেছি সবগুলো দেশের স্কলারশিপের সার্কুলারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। আর হচ্ছে সরকারি, আমি বারবার বলছি আপনাদেরকে একটা কথা, সরকারি স্কলারশিপ আবেদন করার জন্য কাউকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি ফোন না থাকে, দেখেন আশেপাশে এখন কম্পিউটার দোকানের অভাব নাই, একটু যান সেই কম্পিউটার দোকানে বসে নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। এখন কথা হচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে অ্যাপ্লিকেশনের। আজকে আমি টুকটাক কথা বলবো চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে, এবং এর পরবর্তীতে আবার চেষ্টা করব লাইভে আসার এবং এক একদিন এক একটা দেশ নিয়ে কথা বলার, যতটুকু ঠিক আমি জানি বিভিন্ন স্কলারশিপগুলো নিয়ে সেই অনুযায়ী। চায়নার কথা আমি কেন প্রথমে রেখেছি সেটা বলি। চায়নাতে অনেক বড় সংখ্যক একটা স্টুডেন্ট যেতে পারে স্কলারশিপ নিয়ে, আর এটা থেকে দুইটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যায়, সেটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে এবং ডিরেক্টলি চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে। তো আমরা এই বছর যেটা দেখেছি যে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে স্টুডেন্ট কম নিয়েছে বাংলাদেশ থেকে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের ক্ষেত্রে, কিন্তু টাইপ বি যেটা, যেখানে সরাসরি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, সেখানে অনেক বেশি স্টুডেন্ট নিয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কি লাগবে, প্রথমত হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট দরকার হবে। এরপর হচ্ছে আপনার SSC এবং HSCর যে সার্টিফিকেট মার্কশিটগুলো আছে সেগুলোকে অ্যাটাস্টেশন করতে হবে। তো অ্যাটাস্টেশন আপনারা কোথায় করতে পারবেন, ঢাকা প্রেস ক্লাবের সামনে যে হচ্ছে গ্যালারি দেখতে পাবেন, ওখানে অনেক লোক বসে আছে চেয়ার টেবিল নিয়ে, যে তারা অ্যাটাস্টেশনের কাজ করে দেয়, তাদের কাছ থেকে নিতে পারেন। অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বিভিন্ন হাইকোর্টগুলো গেলে বা যে কোনো লয়ারের কাছ থেকে এই অ্যাটাস্টেশনটা করে নিতে পারবেন। তো সার্টিফিকেট, প্রথমে পাসপোর্ট লাগবে, সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে হবে। এরপর যেটা প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, যেটা আপনি আপনার কলেজ বা হচ্ছে পলিটেকনিক থেকে আপনি নিয়ে নিতে পারবেন। পলিটেকনিক থেকে নিলে আপনার যে ক্যাশিয়ার আছে আপনার পলিটেকনিকের, প্রথমে একটা আপনার প্রিন্সিপাল বরাবর অ্যাপ্লিকেশন করবেন, দেন প্রিন্সিপালের কাছে গিয়ে সেটা সিগনেচার নেবেন এবং সেটা আপনার পলিটেকনিকের ক্যাশিয়ারের কাছে জমা দিবেন। যারা HSC করতেছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্টলি আপনার যে প্রিন্সিপাল থাকবে তার বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন যে আপনার রিকমেন্ডেশন লেটার দরকার হবে। সাধারণত চায়নার জন্য দুইটি রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন হয়। একটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে দিবে, মানে হচ্ছে আপনার প্রিন্সিপাল দিবে আপনার প্রতিষ্ঠানের, আর একজন হচ্ছে আপনার ডিপার্টমেন্টের যে হেড আছে তার কাছ থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে নেবেন। তাহলে কি গেল, প্রথমে পাসপোর্ট, তারপরে হচ্ছে সার্টিফিকেটের অ্যাটাস্টেশন, তারপরে ছিল রিকমেন্ডেশন লেটার। এরপরে হচ্ছে আপনাকে একটা স্টাডি প্ল্যান লিখতে হবে। এখন স্টাডি প্ল্যানটা কি আসলে, এই ব্যাপারে আমি চেষ্টা করব আলাদাভাবে পোস্ট করে লেখার। তো স্টাডি প্ল্যান হচ্ছে আপনি আপনার স্টাডি প্ল্যানে আপনার সম্পর্কে কিছু তথ্য থাকবে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি একটা বিষয় নিয়ে যে পড়তে চান সেটা কেন পড়তে চান এই ব্যাপারে বলবেন, কি কারণে আপনি স্পেসিফিক কান্ট্রিটাতেই, যেমন চায়না হলে কেন আপনি চায়নায় পড়তে চান, কোন বিষয়গুলো আপনার চায়নায় পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে,
এরকমভাবে লিখতে হয়, ইংরেজিতে লিখতে হয়, এবং স্টাডি প্ল্যানে মোটামুটি 800 থেকে 1200 শব্দের মধ্যে একটা স্টাডি প্ল্যান লিখলেই হয়। তো আমি চেষ্টা করব স্টাডি প্ল্যানের বিভিন্ন ফরম্যাট পোস্ট করার বা দেখানোর আপনাদেরকে, যাতে করে সুবিধা হয়। এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করার জন্য আপনি ঘরে বসে আপনার ফোন থেকে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা আপনার নিজের যদি কম্পিউটার থাকে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনার 500 টাকা খরচ হবে এটার জন্য। তাহলে পুলিশ ক্লিয়ারেন্স চলে গেল। ওকে, তাহলে কি কি বলেছি? পাসপোর্টের কথা বলেছি, সার্টিফিকেট অ্যাটাস্টেশনের কথা বলেছি, রিকমেন্ডেশন লেটারের কথা বলেছি। ওকে, মোটামুটি তারপরে হচ্ছে স্টাডি প্ল্যানের কথা বলেছি, পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলেছি। এরপরে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে হেলথ সার্টিফিকেট। চায়নার জন্য সাধারণত খুব কমে হেলথ সার্টিফিকেট নেওয়া যায়। যে কোনো সরকারি হসপিটাল থেকে আপনি নিয়ে নিতে পারবেন এটা, অথবা ইবনে সিনা হসপিটাল থেকে আমি করেছিলাম। তো ওখানে মাত্র 3000 টাকার মতো খরচ হবে আপনার। সো আপনি ওখান থেকেও হেলথ চেক আপ করে নিতে পারবেন। তো আপনাদের হচ্ছে চায়নায় যাওয়ার জন্য, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য এই কাগজগুলো আপনাকে প্রথমত প্রিপেয়ার করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স এবং হেলথ সার্টিফিকেট এগুলার মেয়াদ থাকে 6 মাস। সো এগুলো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তার 2-1 মাস আগে এই পেপারগুলো রেডি করবেন, আর বাকি পেপারগুলো আপনার যখন ইচ্ছা আপনি প্রিপেয়ার করে থাকেন। ওগুলোর কোনো ভ্যালিডিটি ডেট থাকে না, ওগুলো আপনি যে কোনো সময় প্রিপেয়ার করে নিতে পারেন। ওকে, এরপরে যেটা প্রয়োজন হবে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি যদি মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে আপনার কোনো ল্যাঙ্গুয়েজের দক্ষতার প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না বলতে কি, যে আমাদের যে সার্কুলারটা দেওয়া থাকে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের, সেখানে কোথাও বলা থাকে না যে আপনার ল্যাঙ্গুয়েজের এই এতটুকু লেভেল লাগবে বা কি। যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওখানে আরেকটা কথা লেখা থাকে যে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। মিনিস্ট্রির মাধ্যমে যারা চান্স পায় এই ক্ষেত্রে যাদের আইএলস থাকে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ থাকে দুইজন স্টুডেন্টকেই নেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু এমন স্টুডেন্টও সিলেক্ট হয় যাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজও নেই, বা ইংলিশ যে হচ্ছে কোনো সার্টিফিকেট থাকবে ইপিসি বা আইএলটিএস এর সার্টিফিকেট কোনোটাই থাকে না, বাট তারপরেও তারা চান্স পায়। তাদের দেখা যায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য অনেক সময় সিলেক্টেড হয়ে যায়। ওকে, আমার অনেক মেসেজ আসতেছে, আমি সরি। আচ্ছা, তো এই জিনিসগুলো গেল যেটা বলতেছিলাম আমি, যে ল্যাঙ্গুয়েজের যে অ্যাবিলিটিটা, বাট ল্যাঙ্গুয়েজ জানলে আপনি সিলেক্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে না। এখন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এখানে একটু টুইস্ট আছে। সেই টুইস্টটা কি, সার্কুলারে লেখা না থাকলেও ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে, আমরা তো কেউই চাই না যেই দেশেই যাই যে ওই দেশের একটা যেমন তেমন ইউনিভার্সিটি হইলেই হবে। আমরা সবাই চাই যে ওই দেশের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যেই পড়াশোনা করব। তো দেখা যায় চাইনিজ ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেগুলোতে আপনি যদি যেতে চান ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে দেখবেন কি যে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট থাকে। সার্কুলারে, সরকারি স্কলারশিপের সার্কুলারে পাবেন না, কিন্তু আপনি ইউনিভার্সিটি সিলেকশন করার ক্ষেত্রে দেখবেন ওই ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস কি আছে। কারণ হচ্ছে ধরেন আপনাকে মিনিস্ট্রি সিলেক্ট করছে স্কলারশিপ দেওয়ার জন্য, বাট আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন ওই ইউনিভার্সিটির যে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস সেটা আপনার নাই, তখন কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। প্রাথমিকভাবে সিলেক্টেড হলেও পরবর্তীতে বাদ পড়ে যাবেন যদি আপনি মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন। আর হচ্ছে ডিরেক্টলি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা। এখন এই ব্যাপারে দুইটার মধ্যে তফাৎ কি একটু বলে দেই। মিনিস্ট্রির মাধ্যমে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার কম্পিটিশন হবে শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্টদের সাথে, কিন্তু আপনি সরাসরি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন যেটা দেখা যাবে যে সারা দুনিয়ার স্টুডেন্টরাই কিন্তু ওই ইউনিভার্সিটিটাতে অ্যাপ্লিকেশন করতেছে। তখন কিন্তু আপনার কম্পিটিশনটা মোটামুটি সবার সাথেই হবে। সেই ক্ষেত্রে ওই ইউনিভার্সিটি যে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস চায় সেটা থাকাটা অবশ্যই জরুরি, না হলে ওই ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এটা খুব সহজ একটা বিষয়। চাইনিজ ইউনিভার্সিটিতে সরকারি স্কলারশিপ নিয়ে পড়তে চাইলে যেটা করতে হবে সেটা আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। মোটামুটি ভালো ইউনিভার্সিটিগুলোতে এইচএসকে 4 পর্যন্ত চায়, যে এইচএসকে লেভেল 4 থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং দেখা যায় মোটামুটি কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়। কিন্তু কারো যদি এরকম ইচ্ছা থাকে, অনেক স্টুডেন্ট কমেন্ট করে যে
আমি অ্যাপ্লিকেশন করব কিন্তু আমার চায়নার টপ ইউনিভার্সিটিতে চাই, ফিকিং ইউনিভার্সিটি, সিনহুয়া ইউনিভার্সিটি, চচিয়াং ইউনিভার্সিটি, এরকম টপ লেভেলের ইউনিভার্সিটিগুলো চাই। সেই ক্ষেত্রে এইচএসকে 5 থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এইচএসকে ব্যাপারটা কি, এটা ভিডিওর মধ্যে একটু বলে নেই। এইচএসকে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটার নামটা সংক্ষেপে বলা হয় এইচএসকে, যেটার ফুল নেম হচ্ছে চাইনিজে হানউই সুইফিং হাউসে। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রথম 4টি লেভেল যদি আপনি সম্পন্ন করেন, এই সার্টিফিকেটটা যদি আপনার এইচএসকে 4 এর সার্টিফিকেট থাকে, ইনশাল্লাহ কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হয়েই যাবে। আর যদি আপনি একদমই টপ লেভেল ইউনিভার্সিটিগুলো চান, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি চান, সেক্ষেত্রে আপনাকে এইচএসকে 5 করতে হবে। কারণ হচ্ছে আগে একটা সময় ছিল যে অনেকের এইচএসকে ছাড়াও স্কলারশিপ হয়েছে, কিন্তু এখন আর ওই রকম সিচুয়েশন নাই। এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে, কারণ এখন কম্পিটিশনটা অনেক বেশি হয়। এরপর হচ্ছে আরও কিছু কথা বলি। যেমন ধরেন কোনো একটা স্টুডেন্টের হয়তো বা এইচএসকে 4 আছে বা একটা স্টুডেন্টের নাই। আপনাদের মধ্যে হয়তো বা লাইভটা দেখছেন, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের যে কোনো একটা স্কিল অনেক ভালো। সে হয়তো বা কম্পিউটারের রিলেটেড কাজ করেন বা সফটওয়্যার রিলেটেড কাজ করেন, তার হয়তো অনেক বড় বড় কম্পিটিশনে গেছেন, সেই ধরনের কিছু অ্যাওয়ার্ড আছে। বা অনেকে হয়তো বা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন, ম্যাথ অলিম্পিয়াড হতে পারে, ইংলিশ অলিম্পিয়াড হতে পারে, এই ধরনের কোনো সার্টিফিকেট আছে। অথবা অনেকে এরকম হতে পারে বাংলাদেশের একদম টপ লেভেলের স্টেট লেভেলের কোনো খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় হতে পারে, ক্রিকেট খেলোয়াড় হতে পারে, হ্যাঁ, ভলিবল হতে পারে, বা বাংলাদেশের একদম স্টেট লেভেলে গিয়ে আপনি হয়তো বা গান গেয়েছেন, এরকম কোনো অ্যাওয়ার্ড থাকতে পারে। সো অনেক সময় অনেক ইউনিভার্সিটি যেগুলো করে সেগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে অনেক স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনার যদি এই ধরনের কোনো গুণাবলী থাকে, তাহলেও আপনি ট্রাই করতে পারেন যে দেশের বাইরে গিয়ে ফুল ফ্রি স্কলারশিপে পড়ার জন্য। শুধুমাত্র বিভিন্ন স্পোর্টসের উপরে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরেও বিভিন্ন ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনার যদি রেজাল্ট খারাপ হয় কিন্তু এই ধরনের কোনো গুণাবলী ভালো থাকে, তাহলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক বেশি। এখন আসি কেমন রেজাল্টের প্রয়োজন হয়। ভাই সব তো বললেন যে একদম হাই রেজাল্ট, এগুলো তো সরকারি স্কলারশিপ, সরকার এত কিছু দিবে, আমাদেরকে কি আর দিবে? অনেক ভালো স্টুডেন্ট ছাড়া তো দিবে না, যাদের মনে হয় রেজাল্ট 4 আউট অফ 4 ডিপ্লোমাতে বা হচ্ছে এইচএসসিতে যারা গোল্ডেন পাইছে মনে হয় তারাই পাবে। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা কখনোই তা না। আপনার রেজাল্ট যদি 3.40 উপরে থাকে এবং সাথে যদি ল্যাঙ্গুয়েজের কোর্সটা করে ফেলেন আপনি, দেয়ার ইজ আ হাই চান্স যে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। সো যাদের রেজাল্ট 3.40 উপরে আছে বা আশেপাশে আছে, তারা এখন থেকে ট্রাই করেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বলতেছি, তো এখানে একটু ক্লিয়ার করে নেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আসলে কি। ধরেন এই যে যেগুলো একটু আগে বললাম, খেলাধুলার কথা বললাম, গান গাওয়া, আপনি হচ্ছে ভালো হয়তো বা নাচেন সেটা, এগুলো হতে পারে। বা ধরেন আপনি হচ্ছে অ্যারাবিক লাইনে খুব ভালো, অ্যারাবিক লাইনেরই আপনার কোনো ভালো কোনো সার্টিফিকেট আছে, কোনো ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিশন আপনি জয় করেছেন। ধরেন অনেকে টিউশন করান, 10 বছর ধরে টিউশন করতেছেন, এমন স্টুডেন্ট অনেক আছে যে এসএসসি শেষ করার পরে যারা ডিপ্লোমা পড়তেছে যে টিউশনই করায়, কোনো একটা টিউশন মানে হচ্ছে কোচিং সেন্টারে লেগে আছে, ওইটার সার্টিফিকেটটাও আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। হয়তো আপনি একটা ছোট্ট একটা শপে জব করেন, সেলস রিপ্রেজেন্টেটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ছোট একটা জব, আপনি ওই দোকান থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেন, এটা আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কাজ করবে। আপনি কোথাও একটা ছোট একটা কোর্স করেছেন, কম্পিউটারের কোর্স হতে পারে, যে কোনো কোর্স হতে পারে, এগুলোও কিন্তু আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য হবে। সো আপনার যে কোনো কাজ যেটা আপনি পড়াশোনার বাইরে গিয়ে করেছেন, প্রত্যেকটা কাজকেই আপনি মোটামুটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে শো করতে পারেন। তো একদিন লাইভে বলবো, নাহলে আজকে লাইভটা বড় হয়ে যাবে, রমজান মাস, সবাই অনেক টায়ার্ড, রাতও হয়ে গেছে, আমি নিজেও আসলে অনেক টায়ার্ড। তো এখানে যে এগুলো নিয়ে আমি আলাদা আলাদা প্রত্যেকটা পোস্ট এই বন্ধুমহল গ্রুপেও করব এবং আমার যে গ্রুপ আছে এইচএসকে সলিউশন সেখানেও আমি করব। সো আপনারা একটু ফলো করবেন পোস্টগুলো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আপনারা যে কোনো স্টুডেন্ট চাইলেই একটা সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারেন। আর এটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন 1 বছর আগে থেকে। মূলত এই সরকারি স্কলারশিপের সার্কুলারগুলো পাবলিশড হয় ডিসেম্বর মাসের শেষ থেকে। চায়নার, বিশেষ করে চায়নার যে স্কলারশিপটা সিএসসি স্কলারশিপ বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, আপনারা দুইটা নামই ডাকতে পারেন। তো এটার আবেদন শুরু হয় ডিসেম্বরের শেষ থেকে।
আর আবেদন চলে মোটামুটি মার্চ মাস পর্যন্ত। তো যারা যারা আপনারা প্রিপারেশন নিতে চান আগে 1 বছর আগে থেকে বা অ্যাটলিস্ট 7-8 মাস আগে থেকে প্রিপেয়ার হওয়া শুরু করবেন, যেন আপনি ইন টাইমে অ্যাপ্লিকেশন করতে পারেন। ডিসেম্বরের দিকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, রেজাল্ট আসবে জুন মাসের দিকে, এবং চায়না যখন বর্ডার ওপেন হবে তখন ফ্লাইট হবে আপনার হচ্ছে আগস্টের দিকে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন ভাই এই মুহূর্তে তো শুনলাম বড় ভাইদের কাছ থেকে চাইনিজ বর্ডার অফ, তাহলে কেমনি কি, তারপরেও আপনারা হচ্ছে আমাদেরকে কেন সাজেস্ট করতেছেন? আমি রাইট নাও বাংলাদেশে অবস্থান করছি, করোনা সিচুয়েশনের সময়, এই মহামারীর সময় আমি দেশে চলে এসেছি। তো কথা হচ্ছে তারপরেও কিভাবে বলছি, দেখেন আপনি যখন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাবেন, আপনার সাবজেক্ট যেইটাই হোক, আপনার বিএসসির জন্য আপনার কোর্সটা হবে 5 বছরের, যদি আপনি আর্কিটেক্ট ডিপার্টমেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে হবে 6 বছরের। এখন 1 বছর এক্সট্রা কোথায় লাগতেছে? 1 বছরের একটা ফাউন্ডেশন কোর্স করতে হয়, সেখানে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, দেন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, চাইনিজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাথে সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এই সবগুলো জিনিস শেখাবে। তো শিখিয়ে আপনাকে প্রথম বছর পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে তারপরে আপনাকে আপনার মেজর কোর্স যেটা সেটা শুরু হয়। এই জন্য কোর্সের সিস্টেমটা হচ্ছে এরকম যে 5 ইয়ার্স, আর এই 5 ইয়ার্সই আপনাকে স্কলারশিপ দেওয়া হবে, আপনাকে সারা বছরই স্টাইপেন্ডের টাকাও দেওয়া হবে। সো আপনার কোনো টেনশন করতে হবে না। তো আপনারা যারাই প্রিপারেশন নিতে চান, আমি আগেই বলবো যে চায়না ইজ আ ল্যান্ড অফ অপরচুনিটি, যেটা নিয়ে বলছিলাম যে চায়না এখন বন্ধ। সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, ধরেন আপনি আগামী বছর অ্যাপ্লিকেশন করবেন, 2022 সালে অ্যাপ্লিকেশন করবেন, 2023 সালে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনি যদি 2023 সালে অ্যাপ্লিকেশন করেন, তো তারপরে কিন্তু আপনার প্রথম বছরটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সে কিন্তু আপনার মেজরের কোনো প্যারা নেই, নর্মাল পড়াশোনায় আপনাকে করতে হবে, তারপরে কি আপনার মেজর শুরু হবে। সো প্রথম বছর যদি ধরলাম 23 সালে চায়না বর্ডার ওপেন করলো না, যদি আগামী বছরও চায়না বর্ডার ওপেন না করে, তারপরের বছর গিয়ে ধরেন বর্ডার ওপেন করলো, সেই ক্ষেত্রে যারা আপনারা সরকারি স্কলারশিপ নিয়ে পড়তে চায়নাতে, সেই রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ আপনার 1 বছর ফাউন্ডেশন কোর্সের ছিল। সো এই ফাউন্ডেশন কোর্সের যে একটা বছর, এই 1 বছরে কিন্তু আপনি দেখেন যে আপনার ফাউন্ডেশন কোর্স শেষ হয়ে যাবে, মেজর নিয়ে সমস্যা নেই। তারপরে দেখা যায় যে চায়না 24 সালে তো অন্তত অবশ্যই ডাকবে, তখন গিয়ে দেখা যায় যে আপনি আরামসে আপনার মেজর শুরু করতে পারবেন। সো চায়না নিয়ে এখন সিচুয়েশনটা যতটা ঘোলাটে হোক, যেমনই হোক, যে যাই বলুক, আপনারা যারা সরকারি স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়তে চান তারা ডিসিশন নিতে পারেন। দিস ইজ দ্য বেস্ট ডিসিশন আই থিঙ্ক। কারণ হচ্ছে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, সুযোগ সুবিধাটা অনেক বেশি থাকে। চায়নাতে স্টাইপেন্ড দিয়ে থাকে 2500 RMB, যেটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 33,000 টাকারও বেশি টাকা আসে। তো বিভিন্ন সিটি ভেদে খরচ কম বেশি হয়ে থাকে। বড় বড় সিটিগুলো যেমন সাংহাই, বেইজিং, থিয়ানচিন, তারপর হচ্ছে গুয়াংঝৌ, এইসব সিটিগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে টাকা একটু বেশি খরচ হয়, বাট তারপরও আপনি চাইলে সারা মাস চলাফেরা করেও আপনার যদি দেশে টাকা পাঠানোর প্রয়োজন হয়, আপনি আপনার স্টাইপেন্ডের টাকা থেকে 10,000 টাকা অ্যাটলিস্ট বাসায় পাঠাইতে পারবেন। সো কারো যদি ফ্যামিলির দায়িত্ব নিজের ঘাড়ে থাকে, তারপরও আপনি আপনার মানে একদম নিশ্চিন্তে, সরকার আপনাকে মাস মাস টাকা দিবে, আপনি জাস্ট পড়বেন, আপনার কাজই হচ্ছে পড়াশোনা করা, মনে করবেন এটা আপনার চাকরি। আপনি মাসে পড়াশোনা করবেন, সরকার আপনাকে টাকা দিবে, আপনি নিজে খাবেন, চলবেন, দেন হচ্ছে প্রয়োজন যদি হয় আপনার দেশে ব্যাকআপ দেওয়ার আপনার ফ্যামিলিকে, আপনি সেটাও পারবেন। সো পলিটেকনিকের স্টুডেন্ট যারা আছেন, যারা মনে করতেছেন সামনে আমার কোনো ওয়ে নাই, ডিপ্লোমার পরে আমি মোটামুটি ভাই একটা 30-40 হাজার টাকার স্যালারির জব পেলেই বেঁচে যাই বা আমার হয়ে যাবে, তাদেরকে আমি বলবো ভাই আপনি যদি ব্রিলিয়ান্ট হয়ে থাকেন, আপনার যদি সাহস থেকে থাকে যে ছোট্ট একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি একবার ট্রাই করে দেখি, দেন গো ফর ইট। ল্যাঙ্গুয়েজের লেভেল শেষ করেন, এইচএসকে 4 শেষ করেন, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রথম 4টা ধাপ শেষ করেন এবং অ্যাপ্লিকেশন করেন। আমি আজকে আপনাদেরকে এই লাইভে বলতেছি যে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে চেষ্টা করব চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য A to Z যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয় আমি হচ্ছে বিভিন্ন লেখালেখির মাধ্যমে এবং লাইভে এসে যে বলতে হবে ব্যাপারগুলো এক্সপ্লেন করা, এই ধরনের সকল হেল্প আপনাদেরকে করব এবং আপনারা পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার যেটা আলোচনা করাটা খুবই জরুরি, আমার লাস্ট যে আমি পোস্ট করেছিলাম সেই পোস্ট থেকে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে ভাই আমি তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে বা আমি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে, বা আমার রেজাল্ট এত আছে, আমি কি স্কলারশিপ পাবো?
বা ডিপ্লোমার পর এই ডিপার্টমেন্ট থেকে কি স্কলারশিপ পাওয়া যায়? ডিপ্লোমায় বাংলাদেশে যতগুলা মানে হচ্ছে টেকনোলজি আছে, ম্যাথস বাদ দিয়ে, মেডিকেল টেকনোলজি যেটা সেটা বাদ দিয়ে বাকি যে সবগুলা আছে টেকনোলজি চালু বিভিন্ন পলিটেকনিকে, সবগুলা আপনি হচ্ছে ডিপার্টমেন্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। চায়নাতে সাবজেক্টের অভাব নাই অ্যাপ্লিকেশন করার মতো। সো ইচ্ছে আপনার ইলেকট্রিক্যাল হোক, ফুড হোক, কেমিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক, মেরিন হোক, সবগুলা থেকেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুধুমাত্র মেডিকেল টেকনোলজি বাদ দিয়ে, কারণ মেডিকেলের ক্ষেত্রে কোনো স্কলারশিপ পাওয়া যায় না। বাট ফার্মেসি নিয়ে যারা পড়তে চান, মেডিকেল টেকনোলজি পড়ার পরে ফার্মেসিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফার্মেসিতে পড়াশোনার সুযোগ রয়েছে। সো যারা মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা করতেছেন তারা চায়নাতে ফার্মেসি ডিপার্টমেন্টটা নিয়ে সরকারি স্কলারশিপের মাধ্যমে পড়তে পারবেন। সাবজেক্ট চেঞ্জ করা যায়। অনেকে আমাদের জিজ্ঞেস করতেছে যে হচ্ছে ভাই আমি তো এগ্রিকালচার নিয়ে পড়তেছি, আমি কি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো কিনা? আপনি আপনার রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, মানে যেই সাবজেক্টটা আপনার সাবজেক্টের সাথে সম্পর্কিত বা কাছাকাছি আছে এইরকম সাবজেক্টগুলো নিয়ে। যেমন হচ্ছে আমি মেরিন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি বাংলাদেশে, কিন্তু আমি যখন চায়নাতে অ্যাপ্লিকেশন করি তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমি অ্যাপ্লিকেশন করি, কারণ হচ্ছে মেকানিক্যালের সাথে মেরিনের কিছুটা মিল আছে। মিলটা কোথায়? আমি পড়াশোনা করেছি, আমার যে সাবজেক্ট ছিল মেরিন টেকনোলজি, সেখানে আমাকে ইঞ্জিন নিয়ে পড়াশোনা করতে হয়েছে মূলত। তো দেখা যায় যে মেকানিক্যাল ওই কাছাকাছি লেভেলের কাজ, এই জন্য দেখা যায় এই রিলেটেড সাবজেক্টগুলোতে আমরা সাবজেক্ট চেঞ্জ করে পড়াশোনা করতে পারবো। এখন হচ্ছে ভাই আমি যদি সরকারি স্কলারশিপ থেকে সরকারি পলিটেকনিক থেকে পড়ি তাহলে কি আমার বেশি ভ্যালু হবে? বা ভাই আমি তো বেসরকারি পলিটেকনিকে পড়ি, তাহলে কি আমি পারবো না? তাহলে কি হচ্ছে আমার চান্স কম থাকবে? আপনি দেশের বাইরে যেটা হয় স্কলারশিপগুলোর ক্ষেত্রে, আপনি সরকারি মানে পলিটেকনিকে পড়তেছেন নাকি বেসরকারি পলিটেকনিকে পড়তেছেন এটা দেখার কোনো সময় নেই, এটা দেখার মতো কোনো টাইম নেই। তারা যেটা দেখবে আপনার রেজাল্ট দেখবে, আপনার রেজাল্ট কত, এরপরে যেটা দেখবে আপনার ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি কীরকম, এরপরে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি কেমন অ্যাক্টিভ, এই জিনিসগুলো দেখবে। সো বেসরকারি পলিটেকনিক বা সরকারি পলিটেকনিক এই ধরনের কোনো প্রবলেম নাই, সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে আপনার রিলেটেড ফিল্ডে। যে ধরেন আপনি এগ্রিকালচারে পড়তেছেন, এখন এসে বলতেছেন যে মেকানিক্যালে চলে আসবেন, এরকমটা পারবেন না। বা আপনি হচ্ছে এটা কি বলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন, এখানে আপনি চলে আসবেন অন্য একটা একদমই চেঞ্জ কোনো ডিপার্টমেন্টে, যে আপনি ফার্মেসিতে চলে যাবেন, এইরকমটা পারবেন না। বাট আপনার রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেগুলো পারবেন। যেমন যারা কম্পিউটার নিয়ে পড়তেছে তারা অটোমেশন রিলেটেড যেগুলো সাবজেক্ট আছে সেগুলোতে চলে আসতে পারবে। আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, একটু কমেন্টস দেখি, অনেকেই হয়তো কমেন্টস করছে। ওকে, ইয়াসির আরাফাত ইমন ভাই বলতেছে আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের ছাত্র, জাপান যেতে চাই, আইএলটিএস এর কোর্স সম্পন্ন করলে আমার কি ধরনের রেজাল্ট চাইবে জাপান স্কলারশিপে যাওয়ার জন্য, আর জাপান কত বছর লাগবে বিএসসি কমপ্লিট করতে? ওকে ফাইন, জাপানেও সাধারণত আপনাকে 1 বছরের দেখা যায় যে ফাউন্ডেশন কোর্স করতে হবে, বাকি 4 বছরের মেজর হবে। আর দ্বিতীয়ত হচ্ছে জাপানে কোনো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস চায় না। সো আপনার আইএলস আপনি করবেন, যত বেশি থাকবে আপনার আইএলসের ব্যান্ড স্কোর তত ভালো হবে। আরেকটা প্রশ্নের কথা মনে পড়েছে এই কমেন্ট থেকে, সেটা হচ্ছে আইএলস করতে কত টাকার প্রয়োজন হয়? আইএলস আপনি কোন জায়গা থেকে করবেন সেটা ডিপেন্ড করে। বর্তমানে যেমন 10 মিনিটস স্কুলের একটা কোর্স আছে, এছাড়াও আমি অনেককেই চিনি যারা হচ্ছে অনলাইনে শেখায় বা যাদের ইউটিউবে মোটামুটি ভালো ম্যাটেরিয়ালস পাওয়া যায়। বাংলাদেশের এরকম ইউটিউবের চ্যানেলের কথা বললে আমি একটা চ্যানেলের কথা বলবো, সেটা হচ্ছে বাংলায় আইএলস, রাশেদ ভাই। আমি ওনার ছাত্র না, ওনাকে আমি কখনো চিনি না, দেখি নাই, বাট আমি নিজে ওনার ভিডিওগুলো মাঝে মাঝে ফলো করি, সো এই জন্য বলা। তো আইএলস ওনার কাছে দেখতে পারেন, অল্প টাকায় শেষ করতে পারবেন। বা 10 মিনিটস স্কুলের 2000 টাকা একটা কোর্স খুলেছে আইএলসের, সেটা দেখতে পারেন। আইএলটিএস পরীক্ষা দিতে 17,500 টাকার প্রয়োজন হয়, আর কোর্স আপনি কত টাকা দিয়ে কোথায় করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আরেকটা কথা বলি, আপনার এই যে আপনি যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য প্রিপেয়ার হতে চান, আপনার ঠিক কত টাকা খরচ হতে পারে? আপনার পাসপোর্টটা যদি আপনি একটু সময় নিয়ে করেন, সাধারণ পাসপোর্ট করেন, আপনার 3,500 টাকার একটু বেশি যাবে, 4,000 টাকার মতো যাবে। দেন হচ্ছে আপনার কাগজপত্র অ্যাটাস্টেশন করতে এখানে হয়তো বা 1,000 টাকা বা 1,200 টাকার মতো খরচ হবে। দেন হচ্ছে চায়নায় অনেক ইউনিভার্সিটিগুলোতে
সব ইউনিভার্সিটি চায় না, কিছু কিছু ইউনিভার্সিটি বলে যে আপনার পেপারগুলো আপনাদেরকে পাঠাই দিতে ইউনিভার্সিটিতে, বাংলাদেশ থেকে তখন কুরিয়ার করে দিতে হয়। এই ক্ষেত্রে এক একটা ইউনিভার্সিটিতে কাগজ পাঠাতে খরচ হবে 1400 টাকার মতো, 1200 থেকে 1400 টাকা এই টাকাটা খরচ হবে। এরপর হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলাতে অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় অ্যাপ্লিকেশন করার জন্য, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগে না। এরপর হচ্ছে মেডিকেল টেস্ট করানোর জন্য আপনার যেটা খরচ হবে সেটা হচ্ছে 3000 টাকার মতো খরচ হবে। যদি আপনি ইবনে সিনা থেকে করেন বা কোনো সরকারি হাসপাতাল থেকে করালে 2000 টাকার মতো খরচ হবে। অনেক বড় ভাই হয়তো বা বলবে আপনাকে অমুক মেডিকেল ছাড়া করলে হবে না, তমুক মেডিকেল ছাড়া করলে হবে না, এগুলো সব ভুয়া। সরকারি স্কলারশিপের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আপনি সরকারি যে কোনো স্বীকৃত হসপিটাল থেকে করে নিতে পারেন বা ইবনে সিনা থেকে করে নিতে পারেন, তাহলেই হবে। তো আপনারা দেখেন এখানে খরচ, এখানে আর কত টাকা খরচ গেল আপনারা হিসাব করে নেবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি কোথা থেকে শিখবেন সেটা ডিপেন্ড করে কার কাছ থেকে শিখবেন, কারণ ল্যাঙ্গুয়েজের চার্জ এক একজন এক এক রকম নেয়। কোনো কোনো স্কুল 10 থেকে 12 হাজার টাকা নেয়, আবার কোনো কোনো স্কুল দেখা যাবে যে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 30-40 হাজার টাকাও নেবে। সো আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন স্কুল থেকে শিখবেন, কত টাকা দিবেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেওয়ার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 750 RMB। এটাকে 14 টাকা দিয়ে গুণ করে দেখবেন যত টাকা আসে পরীক্ষা দিতে সেই টাকাটা খরচ হবে। তো এই হচ্ছে মোটামুটি খরচ। তো আমার কাছে মনে হয় যে 30-40 হাজার টাকার মধ্যে আপনি নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য, যে টাকাটা আপনাকে একবারে খরচ করতে হবে না। সো আমরা যারা স্টুডেন্ট আছি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা যারা টেকনিক্যালে পড়ি, আমি কাউকে ছোট করে বলছি না, সবার প্রতি সম্মান রেখেই বলতেছি যে আমরা মোটামুটি মধ্যবিত্ত ঘরের সন্তানরাই বেশি। আর যাদের টাকা আছে তো আছেই, তাদের হিসেবটা আলাদা। সো আপনারা এইভাবে আস্তে আস্তে একটা একটা করে জিনিস গুছায় নিতে পারেন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনাদের জন্য খুব সহজ হবে। এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদের যত রকমের গাইডলাইন্স লাগে আমি আমার তরফ থেকে চেষ্টা করব সব রকমের গাইডলাইন্স আপনাদেরকে দিয়ে দিতে। আর যারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন কত টাকা খরচ হয়, খরচের কথা বলে দিলাম, এই টাকাটাই খরচ হবে। দ্বিতীয়ত হচ্ছে চায়নায় অনেকে বলবে এজেন্ট ছাড়া যাওয়া যায় না, ইটস রং। সরকারি স্কলারশিপের জন্য আপনি নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো এজেন্টের দরকার হবে না। আপনি ল্যাঙ্গুয়েজ শেখেন, আপনাদের যত ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই সাপোর্টটা দিয়ে যাব, এবং এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা পে করার প্রয়োজন নাই। টাইমলি সব আপডেট আপনারা এই বন্ধুমহল গ্রুপেও পেয়ে যাবেন, এবং আমার যে গ্রুপ আছে HSK সলিউশন সেখানেও পেয়ে যাবেন। নিলয় ভাই বলছে ভাই আমিও তবে মেকানিক্যালের, ওকে ফাইন। এমডি শিমুল বলতেছে মাশাল্লাহ ভাই অনেক সুন্দর আলোচনা। নিলয় ওকে। ইফতেখার মেজবা ভাই বলতেছে ধন্যবাদ ভাই এত সুন্দর লাইভটি উপস্থাপন করার জন্য। শরীফুল ইসলাম ভাই বলতেছে ভাই আমি ডিপ্লোমা শেষে বিদেশে BSc ইঞ্জিনিয়ারিং করতে কত টাকা খরচ হতে পারে। ভাই সরকারি স্কলারশিপের ক্ষেত্রে আমি যেটা বলতেছি এখন, চায়নার ক্ষেত্রে খরচ এতটুকুই। আর আপনি যদি নিজে টাকা পে করে পড়েন, ভার্সিটির উপর ডিপেন্ড করে। এখানে দুইটা কথা আছে, যারা টাকা পে করে পড়ার কথা চিন্তা করতেছেন তাদের ক্ষেত্রে বলি। একটা কথা হচ্ছে যে চায়নার ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আমি যদি বলি, অন্য দেশ আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে শুধু চায়না নিয়ে কথা বলি। চায়নাতে হচ্ছে আপনি নিজে যদি বিভিন্ন পার্সিয়াল স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেন, কাউকে 1 টাকাও দিতে হবে না। ইউনিভার্সিটির যদি আপনি ফুল স্কলারশিপ পান, তাহলে তো ইউনিভার্সিটিতে খরচ দিতে হচ্ছে না। আপনি ওখানে যাওয়ার পরে আপনার থাকার জন্য যদি খরচ প্রয়োজন হয় সেটা, অথবা আপনি নিজে ওখানে খাবেন চলবেন, সেই খরচটার প্রয়োজন হবে। আর কোনো টাকা পয়সা খরচ হবে না। আর যদি পার্সিয়াল স্কলারশিপ পান, তো পার্সিয়াল স্কলারশিপের ক্ষেত্রে আমরা যেগুলো দেখি, বাংলাদেশ থেকে যে ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টরা বেশি যায় মানে হচ্ছে পার্সিয়াল স্কলারশিপ নিয়ে, তো তাদের ক্ষেত্রে 1 থেকে 1.5 লাখ টাকা বা খুব হলে 2 লাখ টাকার মতো খরচ পড়ে প্রতি বছর। এইরকম টাকা ইউনিভার্সিটিকে পে করতে হয়, প্লাস হচ্ছে নিজে আপনি খাওয়া চলা এই খরচটা যতটুকু হয়। সিটি বেঁধে মোটামুটি আপনার 10,000 টাকা প্রতি মাসে লাগবেই চায়নাতে। যে প্রতি মাসের যে খরচটা হবে আপনার খাওয়া চলা, 10,000 টাকা অ্যাটলিস্ট আপনার প্রয়োজন হবে। সো যারা টাকা পে করে পড়ার কথা চিন্তা করতেছেন যে না আমার সরকারি স্কলারশিপ হইলে হোক না হইলে হোক আমার প্রয়োজন নাই, আমি হচ্ছে এভাবেই পড়াশোনা করব, পার্সিয়াল একটা কোনো রকম একটা স্কলারশিপ হইলে চলবে, তো তারা মনে রাখবেন যে প্রতি বছর আপনার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হবে। আর যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে যান, তাহলে ওই এজেন্ট কত টাকা নেবে আপনার কাছ থেকে, কোনো এজেন্ট আপনাকে 50,000ও কাজ করে দিবে, কেউ 1 লাখেও কাজ করে দিবে, কেউ 1.5 লাখে কাজ করে দিবে, কেউ আপনার কাছ থেকে 3 লাখ 5 লাখ টাকাও নিয়ে নিবে।
সো এটা ভাই ডিপেন্ড করে, এই ব্যাপারে আমার কোনো বলার নাই। কারণ হচ্ছে আমি কোনো এজেন্টের সাথে যুক্ত না, আমি এই স্টুডেন্ট পাঠানোর কোনো কাজ করি না, বা কোনো প্রতিষ্ঠানের সাথে এরকম আমার কোনো সম্পর্ক নেই। আর একটা কথা যেটা বলতেছিলাম, ভুলে গেছি আর কি সংযুক্ত করতে, আমি চেষ্টা করব পরবর্তীতে ছোট ছোটভাবে পোস্ট করে করে এই ব্যাপারগুলো নিয়ে আরও আলোচনা করতে, এবং পরবর্তী লাইভগুলোতে এসে এই ব্যাপারগুলো আপনাদেরকে আরও যাতে ক্লিয়ারলি বলা যায় সেভাবে বলার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যদি আপনারা পান, তাহলে আপনাদেরকে অবশ্যই চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে হবে। ব্যাচেলরের ক্ষেত্রে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন না চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, চাইনিজ মিডিয়ামে পড়তে হবে। এখন কথা হচ্ছে, ভাই চাইনিজ মিডিয়ামে কি পড়াশোনা করা যায়? জি ভাই, আমি নিজে চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করি। চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে যাই, চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে জাস্ট কষ্ট এতটুকুই, আপনাকে প্রতিদিন পড়তে হবে। আপনি অনেক স্টুডেন্ট যেটা আছে যে বেশিরভাগ টেন্ডেন্সি পরীক্ষার 2-1 মাস আগে থেকে পড়ে নিব, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট আপনি এটা করতে পারবেন না। প্রতিদিনের আপনার পড়াটা প্রতিদিনেই শেষ করতে হবে। চাইনিজ মিডিয়ামে পড়লে জাস্ট এতটুকুই আপনার একটু কষ্ট করতে হবে। আর বাংলাদেশ থেকে যদি আপনি এইচএসকে 5 শেষ করে যেতে পারেন, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজের 5টা লেভেল শেষ করতে পারেন, তাহলে কোনো টেনশন নেই, আরামসে পড়াশোনা করতে পারবেন। অনেক মানুষ অনেক কিছু বলবে, যারা যেটা পারে না তার কাছে কিন্তু এটা কঠিন মনে হয়, যে পারে তার কাছে কিন্তু এটা কঠিন মনে হয় না। সো আপনাকে কেউ এসে বললো এটা অনেক কঠিন, তুমি কি পারবা, তোমার দিয়ে কি হবে, এই কথাগুলো কানে নেবেন না। কারণ সে পারে না, এই জন্য আপনারা না করতেছে। যে পারছে সে আপনার রাস্তায় দেখাই দিবে, এই রাস্তায় যাও, এই রাস্তায় গেলে কাজটা হবে। কিন্তু যে কাজটা পারে নাই সে কিন্তু আপনারা বলবে অনেক কঠিন, তুমি পারবা না, তোমার দিয়ে কিন্তু বাবা হবে না। এইসব মানুষগুলো এড়ায় চলবেন দয়া করে। কারণ যারা এগুলো বলবে ও পারে নাই, ও আপনার রাস্তা দেখাও দিতে পারবে না, এই জন্য আপনারা এগুলো বলে। সো কারো কথা না শুনে সামনের দিকে এগিয়ে যান। যত ধরনের হেল্প লাগে, সাপোর্ট লাগে, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বিনা পয়সায় এই সাহায্যগুলো করে যাব। এখানে আরেকজন বলতেছে যে হচ্ছে ভাইয়া, ওকে, রিকমেন্ডেশন পেপারের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, রিকমেন্ডেশন লেটারটা আসলে কি? আপনার পলিটেকনিক বা আপনার কলেজ আপনাকে শুধু এতটুকুই বলে দিবে যে যেটা লেখা থাকে আর কি একটা রিকমেন্ডেশন লেটারে, সেটা হচ্ছে যে আপনার নাম এটা, আপনার বোর্ড রোল ছিল এত, এবং আপনি এই প্রতিষ্ঠান থেকে সিজিপিএ এত পাইছেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য যে আপনি যেন বিদেশি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন, আপনি একজন ভালো স্টুডেন্ট, এই রিকমেন্ডেশনটা দিয়ে দেওয়া হলো। ইংরেজিতে শুধুমাত্র এতটুকু কথা লেখা থাকে। কেউ রিকমেন্ডেশন লেটার বাংলায় নেবেন না। কারো প্রতিষ্ঠান যদি বাংলা দিয়ে বলবেন যে বাংলা হবে না, ইংরেজিতে লাগবে। মূলত সব প্রতিষ্ঠান ইংরেজিতেই দিয়ে দেয়। তো এইটাই হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করবেন সুন্দর করে আপনার পলিটেকনিকে বা কলেজে, যে আমি বিদেশে পড়াশোনা করতে চাই, সেই জন্য আমার 2টা লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে। একটা হচ্ছে আমার প্রিন্সিপালের কাছ থেকে, আর একটা হচ্ছে ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে। আমি যতটুকু জানি পলিটেকনিকগুলোতে অ্যাপ্লিকেশন করলে আপনার হচ্ছে ক্রেশিয়ারের কাছে আপনি যখন জমা দিবেন, তখন 50 টাকা থেকে 150 টাকা, এই পরিমাণ টাকা ক্রেশিয়ার আপনার কাছ থেকে নেবে। আর যখনই আপনি রিকমেন্ডেশন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন, অবশ্যই আপনার 8 সেমিস্টারের যে মার্কশিটটা থাকবে বা রেজিস্ট্রেশনের যে ইয়াটা থাকবে, পেপারটা, রেজিস্ট্রেশন ফর্মটা, ওটার একটা ফটোকপি দয়া করে নিয়ে যাবেন। কারণ এটা তাদেরকে জমা দিয়ে দিতে হয়, তাছাড়া আপনাকে দিবে না। মাহফুজুর রহমান লিখেছে এটা আপনার স্কলারশিপ ধরনের। ওকে, এমডি শরীফুল ইসলাম ভাই বলেছে ডিপ্লোমার পর কি সিএসসি তে আবেদন করা যায়? অবশ্যই ডিপ্লোমার পর সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা যায়, ডিপ্লোমা শেষ করার আগে আবেদন করতে পারবেন না। ড্রিমলেস দোয়েল বলতেছে ভাইয়া আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজির স্কলারশিপ নিয়ে কিছু বলুন। আর্কিটেকচারের জন্য চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো খুব ভালো কাজ করতেছে। বিশেষ করে আপনারা জানেন চায়না বর্তমান সারা দুনিয়াতে এই সিভিল ডিপার্টমেন্টটাতে মানে হচ্ছে একদম দাপায়া বেড়াইতেছে। ওয়ার্ল্ডের যত বড় বড় প্রজেক্ট আছে, আমাদের বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট আছে, সব কিন্তু চাইনিজ ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। সো এটা বুঝে নিতে পারতেছেন যে চায়নার এই সেক্টরটা কতটুকু স্ট্রং। আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য আপনার ফুল স্কলারশিপ রয়েছে, সরকারি স্কলারশিপের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে কোর্স ডিউরেশন হবে 6 বছর। নর্মালি তো বাংলাদেশে বা ওয়ার্ল্ডের সব জায়গায় আর্কিটেকচারের কোর্সটা 4 বছরের, কিন্তু আপনি যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিএসসি স্কলারশিপ পান, সেই ক্ষেত্রে কোর্সের ডিউরেশন হবে 6 বছর। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের 4টা লেভেল শেষ করতে হবে। ইব্রাহিম খান বলতেছে গুরুত্বপূর্ণ একটি লাইভ।
আর একজন এখানে বলছে, কে বলছে জানি না, এখানে মেনশন করা হয়েছে ভাইয়া ফেসবুক গ্রুপে যে ফুল ফ্রি স্কলারশিপের কথা বলে এটা কি? ওকে ফাইন, সরকারি স্কলারশিপ এবং ফুল ফ্রি স্কলারশিপের মধ্যে তফাৎ কি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। ফুল ফ্রি স্কলারশিপ বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনাকে ইউনিভার্সিটি টিউশন ফি ফ্রি দিবে এবং সাথে আপনি যে হোস্টেলে থাকবেন সেটা ফ্রি দিবে, এইটাই হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ। আবার অনেকে ফুল ফ্রি স্কলারশিপ বলতে এইটারেও বোঝায় যে আপনার টিউশন ফি ফ্রি, কিন্তু আপনাকে হোস্টেলে যে আপনি থাকবেন সেটার টাকা দিয়ে দিতে হবে। এই দুইটা জিনিসটাই বোঝায়। এখন হচ্ছে যে লিখবে যে ফুল ফ্রি তাকে একটু জিজ্ঞেস করবেন যে টিউশন ফি আর ডরমিটরি ফি কি ফ্রি নাকি শুধু টিউশন ফি ফ্রি, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে এটার সাথে কোনো স্টাইপেন্ড দিবে কিনা, যে মান্থলি স্টাইপেন্ড বা লিভিং অ্যালাউন্স এটা দিবে কিনা, এটা একটু জিজ্ঞেস করে নেবেন। শরীফুল ইসলাম ভাই, সরকারি স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে? চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনাকে এর আগেও আমি বলেছি চাইনিজ ভাষার প্রথম 4টি লেভেল শেষ করতে হবে, এরপরে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপের জন্য, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। পেপারস কিভাবে রেডি করবেন একটু আগে বলেছি, কি কি পেপারসের প্রয়োজন হবে, এবং পরবর্তীতে আমার গ্রুপ এইচএসকে সলিউশন এবং আপনাদের এই বন্ধুমহল গ্রুপে আমি এইগুলো সুন্দর করে পোস্টে লিখে দিব, সেগুলো একটু দয়া করে সেভ করে রাখবেন। আর একজন বলছে তরিকুল ইসলাম ভাই, চাইনিজ ল্যাঙ্গুয়েজ না করে আইএলটিএস করলে কি ভালো হবে কিনা? আইএলটিএস আপনি করতে পারেন অন্যান্য দেশগুলোর জন্য, যেমন ব্রুনাইয়ে আইএলটিএস এর দরকার হয়, মিশরের স্কলারশিপের জন্য দরকার হয়, তুর্কি স্কলারশিপের জন্য দরকার হয়, হাঙ্গেরির স্কলারশিপের জন্য দরকার হয়। ওগুলাই যদি আপনার টার্গেট থাকে তাহলে ওগুলোতে স্টুডেন্ট একটু কম নেয়, ওগুলোর জন্য আইএলটিএস প্রয়োজন হবে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আইএলটিএস করে খুব একটা লাভ হবে না। চাইনিজ স্কলারশিপের জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। নিশি আক্তার, স্কলারশিপ পাওয়ার ফুল প্রসেসটা একসাথে বলেন। ওকে, একসাথে বলতেছে, আমি একটু সামারি করে দেই। প্রথমে আপনাকে পেপারস রেডি করতে হবে। কি কি লাগবে? আপনার ভ্যালিড একটা পাসপোর্ট থাকতে হবে। এরপরে আপনার পেপারসগুলো যেগুলো থাকবে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, এগুলাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাটাস্টেশন করে নিতে হবে কোনো লয়ার দ্বারা। যারা ঢাকায় থাকেন তারা প্রেস ক্লাবের সামনে, ঢাকা প্রেস ক্লাবের সামনে গেলে দেখবেন বহুত মানুষ আছে, আপনার পার পিস 8 টাকা থেকে 10 টাকা করে নেবে একটা করে পেপার। এরপরে হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার নিতে হবে আপনার কলেজ থেকে, 2টা রিকমেন্ডেশন লেটার লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দরকার হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে নেবেন। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট, মানে ফরেন হেলথ এক্সাম সার্টিফিকেট যেটা থাকে সেটা আপনি করে নিতে পারেন। আর হচ্ছে এই সম্পর্কিত সবগুলো নিউজ পেয়ে যাবেন shat.gov.bd-তে, ওখানে সার্কুলারগুলো আপলোড করা হয় বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে, shat.gov.bd। আর আমি চেষ্টা করব, আমি তো আমার গ্রুপে সবসময় সব ধরনের স্কলারশিপ নিয়ে আপডেট করে থাকি, কখন কোন স্কলারশিপ আসতেছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সাথে সাথে আমি এখন থেকে আপনাদের যে বন্ধুমহল গ্রুপটা আছে এখানেও এই পোস্টগুলো করে দেব, যাতে করে আপনারা সবাই পেয়ে যান। তো সবাই ট্রাই করবেন এই বন্ধুমহল গ্রুপটাকে ফলো করার, সাথে সাথে আমার যে এইচএসকে সলিউশন গ্রুপটা আছে সেটাও ফলো করার। এমডি শরীফুল ইসলাম ভাই, ভালো রেজাল্ট ভাইয়া, রেজাল্ট ভালো করলে কি ভালো স্কলারশিপ পাওয়া যাবে? ভাই সরকারি স্কলারশিপ মানেই ভালো স্কলারশিপ। সরকারি স্কলারশিপের উপর দিয়ে এখন পর্যন্ত চায়না কোনো স্কলারশিপ নাই যেটা আপনাকে এর থেকে বেশি সুবিধা দিবে। এক কথায় আপনি যদি রাজার ছেলে হইতেন, যেভাবে থাকতে পারবেন, সরকারি স্কলারশিপ পাইলে আপনি ওই রকম ফ্যাসিলিটি পাবেন, ওইভাবে থাকতে পারবেন। নিশি আক্তার আপু বলতেছে আমার কমেন্টে পূর্ণ, অলরেডি আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দিয়েছি। সজীব ভাই, টপিক কই দেয় ভাইয়া? ওকে, গুয়েত ইনস্টিটিউটে সাধারণত টপিক পরীক্ষা দেওয়া যায়। টপিক পরীক্ষাটা সাধারণত হচ্ছে যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। সো এটা আপনারা গুয়েত ইনস্টিটিউটে দেখবেন, যেটা ঢাকাতে অবস্থিত, ওখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন। ফেসবুকে সার্চ করলে বা গুগলে সার্চ করলে গুয়েতের সম্পূর্ণ ঠিকানা পেয়ে যাবেন। এটা শুধুমাত্র কোরিয়ায় যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে প্রয়োজন।
কোরিয়াতে দুইভাবে অ্যাপ্লিকেশন করা যায়, আবার বলতেছি, একটা হচ্ছে মিনিস্ট্রির মাধ্যমে, আরেকটা হচ্ছে সরাসরি ইউনিভার্সিটিতে। যদি সম্ভব হয় সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সজীব ভাই বলতেছে প্লিজ, কি প্লিজ বুঝলাম না। ওকে, আসিফ সরকার, ব্লাড নিয়ে যারা কাজ করে মানব সেবায় তারা কি অভিজ্ঞতা স্বেচ্ছাসেবী হিসেবে দেখালে কি অ্যাকসেপ্ট? ওকে, জি অবশ্যই পাবেন। এটা আপনার অবশ্যই একটা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট হিসেবে গণ্য হবে। ভাইয়া পরীক্ষা নাকি কম্পিউটারে নেয়? রানা দাস, কি পরীক্ষার কথা বলছেন একটু বুঝিয়ে বলবেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজের যদি পরীক্ষা হয়, এটা আপনি কম্পিউটার বেসড এক্সামও দিতে পারবেন, পেপার বেসড এক্সাম মানে হচ্ছে খাতা কলমে লিখে লিখে সেটাও দিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু বর্তমান করোনা মহামারীর জন্য শুধুমাত্র যে পেপার বেসড এক্সাম যেটা সেটা বন্ধ আছে, শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামটা চলতেছে। বাট সিচুয়েশন ঠিক হয়ে গেলেই বাংলাদেশে আবার আপনি আপনার ইচ্ছা মতো চয়েস করতে পারবেন, আপনি কম্পিউটারে বসে পরীক্ষা দিবেন নাকি আপনি খাতা কলমে লিখে পরীক্ষা দিবেন। সবাই বুঝলাম, বাট আপনার লাভ কি? ওকে, আরেকজন আসছে আমার লাভ খুঁজতে। আচ্ছা, ক্লিয়ারলি বলি আপনাদেরকে, আমার লাভ কি? আমার লাভ ভাই কোনো কিছুই না, আমার লাভ কোনো কিছুই না। আমাকে যারা ইনফরমেশন দিছিল তারা তো আমার কাছ থেকে 1 টাকাও নেয় নাই, তো তাদের লাভ কি হয়েছে? বা তার আগে যে সিনিয়ররা ছিল তাদের লাভ কি হয়েছে? আমাকে কেউ হেল্প করছে বলে আজকে আমি এই জায়গায় আসতে পারছি, সরকারি স্কলারশিপটা পাইছি। আমি যখন 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইনিজ শেখা শুরু করি, তখন চাইনিজ শেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া তেমন কোনো প্রতিষ্ঠান ছিল না। তো তখন আমি যখন শুরু করি আমাকে কেউ ইনফরমেশন দিতে পারে নাই ঠিকঠাক, যে আমি সরকারি স্কলারশিপে কীভাবে অ্যাপ্লিকেশন করব, কি কি কাগজপত্র প্রয়োজন হবে। এরকম মানুষের পেছনে পেছনে ঘুরছি ইনফরমেশনের জন্য, মানুষ আমাকে ইনফরমেশন দেয় নাই। দেন যে বড় ভাইদের কাছ থেকে পাইছি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ, যে যাই করি তাদের জন্য মনে হয় শরীরের চামড়া কেটে দিলেও এই ঋণ শোধ হবে না। কারণ তারা যদি এইভাবে জিনিসগুলো বুঝাই না দিত, দেখাই না দিত, আজকে এত দূর আসতে পারতাম না। তো তারা আমার কাছ থেকে কোনো দিন 1 টাকা নেয় নাই। তো নিজের ভাই মনে করে তারা আমাদের জন্য কাজগুলো করে গেছে, আমাদের সিনিয়ররা আমাদের জন্য করে গেছে, আমরা আপনাদের জন্য করে যাচ্ছি। আমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশনও খুব বেশি ভালো ছিল না ওই সময়টায়, আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি। তো আমার মতো আমি মনে করি আরও অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা করতেছে বা এইচএসসির মধ্যে আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে ওই মানুষগুলোর মধ্যে এই কথাগুলো পৌঁছায় দেওয়া, ইনফরমেশনগুলো পৌঁছায় দেওয়া। আর যারা লাভ লস খুঁজেন প্লিজ অনেক এজেন্ট আছে, তাদের কাছে যান, গিয়ে লাভ লস হিসাব করবেন। সজীব ভাই বলতেছে টপিক সম্পর্কে। ভাইয়া টপিক তো বললাম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের এক্সাম এটা। সো কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে সিলেকশন হওয়ার জন্য মোটামুটি টপিক 3 দরকার হয়। এটা কোরিয়ান ভাষার একটা পরীক্ষা। জার্মানি নিয়ে কিছু বলেন। আচ্ছা, জার্মানিতে দুইভাবে যেতে পারবেন ডিপ্লোমার পরে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে A1 A2 B1 B2 শেষ করতে হবে, শেষ করে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আবেদন করবেন, দেন হচ্ছে যেতে পারবেন। যাওয়ার সময় 1.5 লাখ টাকার মতো খরচ হবে সব মিলিয়ে। আর ব্যাংকে আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেখাইতে হয় 1 বছরের জন্য, যেটা পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। কিন্তু এই 10 লক্ষ টাকা আপনার ইউনিভার্সিটিকেও দিতে হবে না, কেউ নিবে না। 1 বছর পরে আপনি অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে নিতে পারবেন। কিন্তু যাওয়ার সময় প্লেন টিকিট এটা সেটা সব মিলিয়ে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। কিন্তু সেই জন্যে জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এমডি শরীফুল ইসলাম, সিএসসি স্কলারশিপের জন্য চাইনিজ ভাষা শিখতে হবে। শরীফুল ইসলাম ভাই বলতেছেন জি, সিএসসি স্কলারশিপ বা চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের জন্য চাইনিজ ভাষা শিখতে হবে। এইচবি জায়েদ ভাই বলতেছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের চাহিদা কেমন? ভাই মেকানিক্যালের চাহিদা সেই শুরু থেকে, যখন মেকানিক্যালের জন্ম ছিল তখনও দুনিয়ায় যেমন ছিল এখনও ওই রকমই আছে। মেকানিক্যালের প্রয়োজন নাই বা আপনি এটার প্রয়োজন কখনো শেষ করতে পারবেন না। মানে হচ্ছে যুগ যতই মডার্ন হোক, আমরা যতই মডার্ন জামানায় চলে যাই, মেকানিক্যালের ডিমান্ড দিন দিন বাড়বে, কখনো কমবে না। কাউসার সাইদ ভাই, মেকানিক্যাল নিয়ে বললাম, আমাদের দেশে যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু পাওয়া যায়, বাইরের দেশগুলোতে ব্যাপারটা তা না। বাইরের ব্যাপারগুলোতে আরও ইন্টিগ্রেটেড সাবজেক্ট পাওয়া যায়। যেমন আমি যেটা নিয়ে পড়ি সেটা হচ্ছে মেকানিক্যাল ডিজাইন, ম্যানুফ্যাকচার অ্যান্ড অটোমেশন, এইরকম বিভিন্ন ইন্টিগ্রেটেড সাবজেক্ট পাবেন। সজীব ভাই বলতেছে ক্যাম্পাস চায়না.org
MDA গাফার বলতেছে কোন দেশ ভাই? আমি এই মুহূর্তে চায়না নিয়ে আলোচনা করেছি এবং আমি চায়নাতে পড়াশোনা করি। আর আমাকে যেহেতু এখানে একটা কমেন্ট আসছে, আমি এই ব্যাপারটা আরও একবার স্পেসিফিক করে বলে দিই। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে অলরেডি অনেক স্টুডেন্ট আমাকে নক করে, আমি তাদেরকে হেল্প করি। একটু জিজ্ঞেস করে দেখবেন কারো কাছ থেকে কখনো 1 টাকা নিছি কিনা এই হেল্পের জন্য। আমি স্টুডেন্টের এই বাইরে যাওয়ার এটার সাথে এই ব্যাপারে কোনো বিজনেস করি না, এটার সাথে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িতও না। MD ইমন শেখ ভাই বলতেছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে স্পেনের জন্য? স্পেনে স্কলারশিপ পাওয়া যায় না, টিউশন ফির কিছু ওয়েভার পেতে পারেন। ওখানে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে আপনি মেল করবেন যে কিভাবে যেতে পারেন বা অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, বা বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন পেপারগুলো সব ঠিক করে। জাপান সম্পর্কে বলেন। জাপানে দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের আন্ডারে, যেখানে আপনার হচ্ছে 20 লাখ টাকা ব্যাংক সলভেন্সি দেখানোর প্রয়োজন হয়। আর হচ্ছে জাপানে যে স্কুলে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাবেন সেটার জন্য প্রায় 6 লাখ 6.5 লাখের টাকার মতো প্রয়োজন হয়। আর হচ্ছে এটার জন্য আপনাকে N5 পাস করতে হবে। N5 হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের একদম প্রথম ধাপ। আর জাপানে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আপনি যেতে পারবেন না যদি এইভাবে যান টাকা খরচ করে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে, যেগুলো বিভিন্ন স্কুলের ভেরিফাইড এজেন্ট আছে তাদের মাধ্যমে আপনাকে যেতে হবে। ওরা ডিরেক্টলি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করলে নেয় না। কিন্তু জাপানিজ সরকারি স্কলারশিপ যেটা MEXT স্কলারশিপ, সেখানে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে যেতে পারবেন, এক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না। ভাইয়া টিউশন ফ্রি আর হোস্টেল ফি খরচ হলে তারপরে খরচ কত লাগতে পারে? এই দুটো যদি হয়ে যায় আপনার মাসে খাওয়া চলাফেরা এগুলোর জন্য 10,000 টাকা করে প্রয়োজন হবে। আর হচ্ছে ভিসা রিনিউ করতে যে টাকাটার প্রয়োজন হবে 800 RMBর মতো লাগবে। এই আর হচ্ছে আপনার বইপত্র টুকটাক এই সেই যে খরচগুলো আছে এগুলোই। ভাইয়া কমেন্টে আপনার গ্রুপের লিঙ্ক দেন। ওকে, কমেন্টে এখানে আমার গ্রুপের লিঙ্ক অলরেডি দিয়ে দিছে। HSK সলিউশন লিখে গ্রুপে সার্চ করলেই পেয়ে যাবেন। জাপানের জন্য কি আইএলস ভালো হবে নাকি জাপানিজ ভাষা ভালো হবে? অবশ্যই জাপান টার্গেট থাকলে জাপানিজ ভাষা শিখবেন। কারণ হচ্ছে যদি আপনি ধরেন জাপানের জন্য প্রিপারেশন নিলেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন, N5 N4 করে ফেললেন, বা N3 যদি পারেন তাও করে ফেললেন, কিন্তু আপনার স্কলারশিপ হলো না কোনো কারণে, তখন আপনি জাপানে N4 এর যদি সার্টিফিকেট থাকে এবং আপনি যদি কোনো কাজ জানেন, কাজের জন্য যেতে পারবেন, একটা ভালো অ্যামাউন্টের স্যালারিতে জব করতে পারবেন। আর সরকারি স্কলারশিপ না পেলেও যদি আপনার কাছে অ্যামাউন্ট মানে ইনাফ টাকা থাকে, তখন আপনি এজেন্টের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে জাপানে যেতে পারবেন। ভাইয়া ভাষা কোথায় শিখবো? কি ভাষা শিখবেন এটা একটু বলবেন। চাইনিজ ভাষা বাংলাদেশের কোথায় কোথায় শিখতে পারবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটা পোস্ট দিব, সেটার ব্যাপারে দেখে নিতে পারেন। আর হচ্ছে আমি নিজেও চাইনিজ ভাষা শেখাই, সেটার ব্যাপারে ঘুরে আসতে পারেন। ভাইয়া বিদেশ থেকে কি এনভায়রনমেন্টের উপর BSc করা যাবে? জি, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করতে পারবেন, সরকারি স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন। চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপ যেটা আছে, আপনি এই স্কলারশিপের আন্ডারে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারবেন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারি স্কলারশিপ সিট কি নির্দিষ্ট থাকে নাকি যোগ্যতা অনুযায়ী নেয়? অনেকে নেয়। ওকে, MD শরীফুল ইসলাম ভাই জিজ্ঞেস করছে। আচ্ছা, ফাইন। সরকারি স্কলারশিপের সিট নির্ধারিত থাকে, যেমন বাংলাদেশ মিনিস্ট্রির আন্ডারে যতগুলো স্কলারশিপ আছে সবগুলোতেই সিট নির্ধারিত। আর যদি আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন, ওই ইউনিভার্সিটি ওই বছর কতগুলো স্টুডেন্ট নেবে সেটার উপরে নির্দিষ্ট করা থাকে। তবে ইউনিভার্সিটি কতজন স্টুডেন্ট নেবে এটা জানা যায় না। তবে আপনি ট্রাই করবেন যে ইউনিভার্সিটিগুলো মোটামুটি বেশি স্টুডেন্ট নেয়, বা বাংলাদেশ থেকে প্রায় স্টুডেন্ট যাচ্ছে যেসব ইউনিভার্সিটিতে, ওই সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার। HB জায়েদ ভাই, আমি অলরেডি আপনার এটার অ্যান্সার দিয়ে দিয়েছি। মেকানিক্যাল ডিপার্টমেন্টের চাহিদা কেমন? ইমন শেখ ভাই বলতেছে ভাই আমারটা অ্যান্সার দিলেন না। ভাইয়া অ্যান্সার দিয়েছি আপনার প্রশ্নের একটু আগে। এখানে একজন হচ্ছে আমার এটা করছে, আর একজন হচ্ছে কাসর সাইদ ভাই, এটা একটু বলেন ভাইয়া মেকানিক্যাল নিয়ে বেশি করার জন্য জাপানে যেতে চাই, আমি কিভাবে প্রিপারেশন নিব? জাপানের ব্যাপারে একটু আগে বললাম, ওইভাবে প্রিপারেশন নেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখেন, ভালো হবে। আপনি তখন জাপানিজ সরকারি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনার কাছে যদি ইনাফ ফান্ড থাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে যেতে পারেন।
যদি আপনার দুইটাই মিস হয়ে যায়, আপনি যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন, সেক্ষেত্রে আপনি জাপানে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। রানা দাস বলছে ধন্যবাদ ভাইয়া, ওয়েলকাম। এমডি রকিবুল রাজন ভাই বলতেছে ভাই এইচএসকে কিভাবে দিব? এইচএসকে কনফুসিয়াস ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা যারা এইচএসকে পরীক্ষা দিতে চান আমার গ্রুপে দয়া করে জয়েন করবেন। আমার গ্রুপ থেকে এই ব্যাপারে আপনাকে ফুল সাপোর্ট ফ্রি দেওয়া হবে, যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কবে অ্যাপ্লিকেশন হয়, ইচ অ্যান্ড এভরিথিং। এস এম মঈনুল ইসলাম ভাই ডিপ্লোমা করে কোন দেশে যাওয়া যায় প্লিজ বলবেন। মঈনুল ভাই আমার লাস্ট একটা পোস্ট ছিল, ওইটা দেখবেন, সরকারি স্কলারশিপ নিয়ে কোন কোন দেশে যাওয়া যায়। এছাড়া হচ্ছে আপনি দুনিয়ার যে কোনো দেশে ডিপ্লোমা পাস করার পরে বিএসসি করার জন্য যেতে পারবেন, যদি আপনি নিজের টাকা খরচ করে যেতে চান। শরীফ ভাই বলতেছে ভাইয়া চায়নার সিএসসি স্কলারশিপ নিয়ে কি ইংলিশ মিডিয়ামে পড়া যায়? শরীফ ভাই, চায়নায় সিএসসি স্কলারশিপের আন্ডারে ব্যাচেলর প্রোগ্রামে বা বিএসসিতে ইংলিশ মিডিয়ামে পড়া যায় না, অবশ্যই আপনাকে চাইনিজ মিডিয়ামে পড়তে হবে। ভাই রবিউল ভাই বলতেছে এইচএসকে 1 কিভাবে দিব? এইচএসকে 1 কিভাবে দিবেন আমার গ্রুপে এটা নিয়ে বিস্তারিত পোস্ট লেখা আছে, দয়া করে একটু ফলো করবেন। সুজীব ভাই, আর হচ্ছে এইচএসকে এক্সাম দেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের দরকার হবে। আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি এইচএসকে এক্সাম দিতে পারবেন না, আইএলটিএস এক্সাম দিতে পারবেন না, জাপানিজ ল্যাঙ্গুয়েজের এক্সাম দিতে পারবেন না, টপিক এক্সাম দিতে পারবেন না। এই সবগুলো এক্সাম দেওয়ার জন্য আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ভাইয়া আমি নেক্সট ইয়ারে যাব ইনশাল্লাহ। ওকে ফাইন, দোয়া করি আপনার জন্যে। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কোন দেশ ভালো হবে? ভাই সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বর্তমানে চায়না দুনিয়াতে সব থেকে বেশি কাজ করতেছে। বড় বড় যত প্রজেক্ট আছে সব চাইনিজ ইঞ্জিনিয়ারদের হচ্ছে। যত বড় বিল্ডিং বানায় দেখেন চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডাকে। সো আমার কথা শুনে না, ওয়ার্ল্ড বর্তমানে যা করতেছে, যাদেরকে বেশি ইউজ করতেছে তাদেরকে ফলো করেন। শরীফুল ভাই বলতেছে ভাইয়া বলুন না একটু সরকারি স্কলারশিপ, এটা তো অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি। জাপান নিয়ে অলরেডি কথা বলেছি শরীফ ভাই। ভাইয়া চায়নার ডিপ্লোমা দিয়ে কোন কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো, আর বিডিতে এর ভ্যালু কেমন, জব পাওয়ার পসিবিলিটি কেমন? জব পাওয়ার পসিবিলিটি সেটা ডিপ্লোমার পরে হোক বিএসসির পরে হোক ডিপেন্ড করে আপনার রেজাল্ট কেমন। কোম্পানিরা প্রথমত এটা দেখে, আর এর থেকে বেশি যেটা দেখে সেটা হচ্ছে আপনার যোগ্যতা কেমন। আপনার যদি ভাই স্কিল থাকে আপনি জব পাবেন, জব নিয়ে কোনো টেনশন নাই। কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো? ডিপ্লোমার পর, চায়না থেকে ডিপ্লোমা করার পর দুনিয়ার সব কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশে ভ্যালু কেমন? ভাই ভ্যালু আপনার স্কিলের উপর ডিপেন্ড করে, সার্টিফিকেটের উপর না। ভাই এইচএসকে 1 কি বাংলাদেশে করা যায়? এইচএসকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের টোটাল 9টা লেভেল আছে বর্তমানে, 9টা লেভেলই আপনি বাংলাদেশে বসে শেষ করতে পারবেন। ড্রিম লেজুয়েল বলতেছে বাইরে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা কি পসিবল, কোনো ব্যবস্থা আছে? চায়নাতে রিসেন্টলি সরকার যেটা করেছে, চাইনিজ সরকার মাসে 40 ঘন্টা জব করার জন্য পারমিশন দিয়েছে, এটা করতে পারবেন। কিন্তু চায়নাতে জব করতে গেলে প্রথমত আপনাকে চাইনিজ ভাষায় পারদর্শী হতে হবে, আদারওয়াইজ আপনি জব সেরকম খুঁজে পাবেন না, কারণ আপনি ভাষা না জানলে আপনি কি জব করবেন। আর হচ্ছে অন্যান্য দেশে যেমন হচ্ছে হাঙ্গেরিতে সরকারি স্কলারশিপ নিয়ে গেলেও আপনি জব করতে পারবেন, ওখানে ওখানে জব করা যায়। জাপানেও জব করা যায়, কোরিয়াতেও জব করা যায়। এটার কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে। ইমরান নাজির ভাই বলতেছে ভাই আমি ডিপ্লোমা করছি এনভায়রনমেন্টালের উপর, আমি কি বিদেশ থেকে এনভায়রনমেন্টাল বিএসসি করতে পারবো? জি ভাই, আপনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বিএসসি করতে পারবেন, সরকারি স্কলারশিপের আন্ডারেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুভমণ্ডল ভাই বলতেছে ভাই টেক্সটাইল নিয়ে কিছু কথা বলেন। টেক্সটাইল নিয়ে আপনি বিএসসি করতে পারবেন সরকারি স্কলারশিপের আন্ডারে। এখন হচ্ছে আপনি প্রথমে কান্ট্রি সিলেক্ট করেন কোন কান্ট্রিতে যেতে চান, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা সবগুলাই মোটামুটি সবগুলো কান্ট্রিতেই অ্যাভেলেবল এবং আপনি এগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাইয়া আপনার ইউনিভার্সিটির নেম কি? ওকে, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে তিয়ানজিন ইউনিভার্সিটি, চায়না, TIANJIN, তিয়ানজিন সার্চ করলে পেয়ে যাবেন, যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 334। তানজিলা বলতেছে সিএসসি এর জন্য, CSE এর জন্য কোন দেশ স্কলারশিপ ভালো হবে?
সিএসসি এর জন্য যদি কোন দেশ বলেন, আপনার যদি দেশ ভালো হয় আপনি সবার আগে ইউএসএ দেখতে পারেন, তারপরে চায়না দেখতে পারেন। কারণ ইউএসএতে সিএসসি নিয়ে সব থেকে বেশি কাজ হয়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। মেহেদি হাসান ভাই বলতেছে ভাই ইলেকট্রনিক্স আর ট্রিপল নিয়ে কিছু বলেন। ইলেকট্রনিক্স আসলে কি, আপনারা ইঞ্জিনিয়ারিং যতগুলা ডিপার্টমেন্ট নিয়েই বলেন পড়তেছেন বাংলাদেশে, সবগুলা নিয়েই দেশের বাইরে আমি যে কটা দেশের নাম বলেছি, স্কলারশিপের নাম বলেছি, এই স্কলারশিপের গুলার আন্ডারে আপনি পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোটামুটি সবগুলো ডিপার্টমেন্টই অ্যাভেলেবল। আর হচ্ছে অনেকেই প্রশ্ন করেন আমার ডিপার্টমেন্টের ভ্যালু কেমন। ভাই একটা ছোট্ট একটা কথা বলি, কেউ কেউ সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বিভিন্ন সেক্টরে চাকরি করে মাসে 3-4 লাখ টাকা কামায়। অনেকে আবার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্ট নিয়েও মাসে 50,000 টাকা স্যালারি করতে একদম দম বের হয়ে যায়। ডিপেন্ড করে আপনি কতটুকু কোয়ালিফাইড সেটার উপরে। আপনার সাবজেক্ট আপনাকে কোনোদিন সাকসেস এনে দিবে না, আপনি কতটুকু কোয়ালিফাইড হবেন সেটার উপরে আপনার সাকসেস ডিপেন্ড করবে। ইমরান নাজির ভাই বলতেছে কমেন্ট কি বারবার একই কমেন্ট আমি পড়তেছি নাকি? জাপানে কতজন স্টুডেন্ট নেয়, অন্য দেশে কত স্টুডেন্ট নেয়? জাপানে বেশি স্টুডেন্ট নেয় না। জাপানে হচ্ছে আপনার সরকারি স্কলারশিপের ক্ষেত্রে 5 জনের মতো স্টুডেন্ট নিয়ে থাকে। আর হচ্ছে লিঙ্গুইস্ট প্রোগ্রাম যেটা, সেটাতে অসংখ্য স্টুডেন্ট নেয়, ওইটাতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ওকে, শাকিল আহমেদ ভাই বললো যে ভালো লাগলো ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মাশরাফি নাফসিন ইলেকট্রিক্যাল টেকনোলজি কেমন হবে? খুবই ভালো একটা সাবজেক্ট, পড়াশোনা করতে পারেন, কোনো প্রবলেম নেই। অনলাইনের মাধ্যমে কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো? জি, বর্তমানে অনেকেই আছে যারা অনলাইনে শেখায়, আপনি তাদের কাছ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তিয়ানজিন ইউনিভার্সিটিতে সিএসসি কেমন হবে? আচ্ছা, তিয়ানজিন ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টটা বেশ ভালো, চোখ বন্ধ করে পড়তে পারেন। কিন্তু বর্তমানে তিয়ানজিন ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আপনাকে এইচএসকে 5 দিতে হবে, এইচএসকে 4 দিয়ে চান্স পাবেন না। পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে ভাইয়া? এখন হচ্ছে আপনি যদি পাসপোর্ট করেন, একটাতে মনে হয় 3500 টাকার মতো লাগে, আর একটাতে 7,000 টাকার মতো এরকম লাগবে। ডিপেন্ড করে যে আপনি কি পাসপোর্ট নেবেন, একটু গুগল করলেই পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করবো এটা নিয়ে একদিন একটা পোস্ট করার ইনশাল্লাহ। ভাই আমি কানাডায় স্কলারশিপ নিতে চাই, আমি পাওয়ার টেকনোলজিতে পড়ি, কি করতে হবে? কানাডায় কোনো স্কলারশিপ দেয় না, যেটা দেয় সেটা হচ্ছে ওয়েভার, মানে আপনার টিউশন ফি থেকে কিছু টাকা ওরা ছাড় দেবে। ব্যাংক সলভেন্সি প্রায় 30 লাখের মতো লাগে। আর হচ্ছে আপনার আয়েলস লাগবে, আয়েলসে ট্রাই করেন 6.5 অ্যাটলিস্ট যেন থাকে, নো লেস দ্যান 6। অমিত চক্রবর্তী ভাইয়া আমি ইলেকট্রোমেডিক্যাল থেকে ডিপ্লোমা করে ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা যাবে চায়নাতে? ইলেকট্রোমেডিক্যাল এটা মেডিকেল রিলেটেড সাবজেক্ট, ইলেকট্রিক্যালে বিএসসি করা যেতে পারে, আমি এটার ব্যাপারে একদম পরিষ্কার বলতে পারছি না, বাট মোস্ট প্রবাবলি আপনি ইলেকট্রিক্যালে আসতে পারবেন। সবুজ আহমেদ বলতেছে ভাইয়া মেকানিক্যালে বিএসসি করার জন্য জাপান নাকি চায়না ভালো হবে? ওয়েল, দুইটা কান্ট্রি ভালো, দুইটা কান্ট্রিতেই ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি আছে। এখন ডিপেন্ড করতেছে আপনার কী রকম স্কলারশিপ চাই। যদি স্কলারশিপ না প্রয়োজন হয় যে আমি টাকা দিয়ে পড়বো, সো আপনি যে কোনো ইউনিভার্সিটি যেতে পারেন। দুইটা দেশেই ওয়ার্ল্ডের টপ ক্লাস কিছু ইউনিভার্সিটি আছে, ওগুলোতে যান, পড়াশোনা ইনশাল্লাহ খুব ভালো হবে। মিজানুর রহমান ভাই বলতেছে চায়না বর্ডার কবে খুলতে পারে বলে আপনার মনে হয়? এই বছর খোলার সম্ভাবনা নেই। এই বছর যারা আমরা দেশে আছি তারা আমার মতে যাওয়ার আশা ছেড়ে দেন, এই বছর যাওয়া হবে না, যদি যাওয়া হয় সেটা নেক্সট ইয়ারে। আর যারা সিসি স্কলারশিপ নিয়ে পড়তেছেন চায়নাতে, এই মুহূর্তে দেশে বসে আছেন, এখন তো স্টাইপেন্ড দিচ্ছে না, বাট যখনই চায়নায় যান টাকাটা দিয়ে দিবে। আর যদি তা না হয়, আপনার এর আগেই যদি কোর্স শেষ হয়ে যায়, আপনার কোর্স শেষ হলে স্টাইপেন্ডের সম্পূর্ণ টাকা আপনি একসাথে পেয়ে যাবেন। ভাইয়া কোন দেশ ভালো হবে একটু বলবেন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বর্তমানে আমি যেগুলো দেশ বলছি সবগুলোতেই মোটামুটি ভালো পড়াশোনা হয়। আসলে দেশের উপর ডিপেন্ড করে না, আপনি একটা দেশে গেলেই যে সেখানে পড়াশোনা ভালো হবে, ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টটা কীরকম, আপনার যে ইউনিভার্সিটি যেতে চান ওই ইউনিভার্সিটিতে কীরকম কাজ হয়, ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কীরকম। তো ট্রাই করেন যত ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে যাওয়া যায়।
শরীফ হোসেন ভাই বলতেছে জংঝং ইউনিভার্সিটি, হেনান পলিটেকনিক অ্যান্ড ইউনিভার্সিটি, চায়না 3 জর্জেস ইউনিভার্সিটিতে সিএসসি পাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগে। প্রথমেই বলবো জংঝৌ, হেনান পলিটেকনিক এই দুইটা ইউনিভার্সিটিকে একটু অ্যাভয়েড করতে। আপনার যদি এইচএসকে 4 থাকে এবং রেজাল্ট যদি একটু বেশি ভালো থাকে তাহলে আপনি এর থেকে অনেক ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবেন। চায়না 3 জর্জেস ইউনিভার্সিটি ইজ আ বেস্ট চয়েস, গুড চয়েস, আপনি এটাই যেতে পারেন, এটাতে এইচএসকে 4 লাগবে। ওকে, আজকে লাইভে আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে একটা কমন ধারণা দেওয়ার জন্যে যে সরকারি স্কলারশিপটা কি, এটা কিভাবে পেতে পারেন, মোটামুটি কি জিনিস লাগে। এই জিনিসগুলো নিয়ে আমি ইনশাল্লাহ নিয়মিত লেখালেখি করব এবং মাঝে মাঝে লাইভে এসে আপনাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে ফলো করে রাখতে পারেন। আমার আইডিতে 5000 ফ্রেন্ড অলরেডি ফুল হয়ে গেছে, জন্য আমি কারো মানে হচ্ছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না, বাট আমাকে এনিওয়ান মেসেজ করতে পারেন, আমি অবশ্যই মেসেজের উত্তর দিব। অথবা আপনারা আমার গ্রুপ অথবা আমাকে এই পলিটেকনিক বন্ধুমহল গ্রুপে কোনো কিছু পোস্ট করে মেনশন করে দিতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। মানসুর তালুকদার ভাই নতুন একটা কমেন্টস আসছে, পাওয়ার টেকনোলজি নিয়ে কি বিএসসি করা সম্ভব? অবশ্যই সম্ভব, আনডাউটেডলি সম্ভব। ইউরোপের কোন দেশ ভালো হবে, ভালোর হিসাবটা পরে। যদি আপনি ভালো বলেন আপনি জার্মানিতে যেতে পারেন, ইউরোপের মেকানিক্যাল রিলেটেড যে কোনো সাবজেক্টের জন্য। যদি আপনার জার্মানিতে যাওয়ার মতো খরচ নিয়ে কোনো প্রবলেম না হয়, জার্মানিতে কোনো সরকারি স্কলারশিপ দেয় না ব্যাচেলরের জন্য। ব্যাচেলরের জন্য বাংলাদেশ থেকে একটা দেশেই সরকারি স্কলারশিপ দেয়, সেটা হচ্ছে হাঙ্গেরি, অ্যান্ড হাঙ্গেরি সেনজেনভুক্ত কান্ট্রি। কাউসার সাইদ ভাই মেনি মেনি থ্যাঙ্কস, ওকে ওয়েলকাম ভাই। ভার্সিটিতে ভালো রেজাল্ট করলে কি কোনো উপবৃত্তি সিস্টেম আছে? জি, বিভিন্ন ভার্সিটিতে যদি আপনি পার্শিয়াল স্কলারশিপে যান, বিভিন্ন প্রভিন্সিয়াল স্কলারশিপ থাকে, যারা রেজাল্ট ভালো করে তাদেরকে অনেক সময় দেয়। নীল নয়ন ভাইয়া, ভাইয়া আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন ওই ইউনিভার্সিটিতে মেকানিক্যাল কেমন হবে? এই ইউনিভার্সিটিতে মেকানিক্যাল মাশাল্লাহ খুব ভালোই হবে, ইউ আর ওয়েলকাম, বাট আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের 5টা লেভেল শেষ করতে হবে। আর একটা কথা একটু ক্লিয়ারলি বলি, চাইনিজ লেভেলের চায়নাতে অনেকেই বলবে, দেখবেন যে চায়নার পড়াশোনা ভালো না, বা ওই রকম না, আপ টু মার্ক না। এখানে একটা কথা আছে, তারা ইংরেজি মিডিয়ামে পড়ে। চায়নায় ইংরেজি মিডিয়ামের পড়াশোনার মানটা মিডিয়াম লেভেলের ধরতে পারেন, বাট চায়নায় চাইনিজ মিডিয়ামের পড়াশোনার মান একদম টপ নচ। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ভার্সিটিতে ভালো, ওকে এটা তো পড়েছি। শরীফ ভাই 2023 ইয়ারে যদি কেউ সিএসসি স্কলারশিপ পায় আর যদি চায়নাতে না যাওয়া হয় তাহলে কি সে স্টাইপেন্ড পাবে? জি, আপনি অবশ্যই স্টাইপেন্ড পাবেন। অ্যান্ড আপনি চাইলে স্কলারশিপ পোস্টপোন করে রাখতে পারেন, যখন চায়না ডাকবে তখনও যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাইয়া 3.90 আপ সিজিপিএতে কি সিএসসিতে চান্স পেতে পারি? অবশ্যই পেতে পারেন। সিএসসি স্কলারশিপের জন্য আপনার যেটা প্রয়োজন হবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, রেজাল্টের সাথে সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লাগবে, আদারওয়াইজ হবে না। ওকে, আজকে লাইভে আর কিছু বলবো না, ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে। অলরেডি 11টা পার হয়ে গেছে, রমজান মাস, আপনারাও ঘুমান, আমিও ঘুমাই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমি বন্ধুমহল গ্রুপে এবং আমার গ্রুপ যেটা আছে এইচএসকে সলিউশন, দুইটা গ্রুপেই আমি নিয়মিত পোস্ট করব। এই ধরনের যত ইনফরমেশন আছে দেওয়ার চেষ্টা করব, ফলো করবেন, ইনশাল্লাহ সব ব্যাপারে নিউজ পেয়ে যাবেন। আর যেটা বললাম, আমার গ্রুপে গিয়েও পোস্ট করতে পারেন যে কোনো কিছু জানার জন্য। আর যদি বন্ধুমহল গ্রুপে, এই পলিটেকনিক বন্ধুমহল গ্রুপে যদি আপনারা পোস্ট করেন, সেক্ষেত্রে আমাকে একটু মেনশন দিয়ে দিবেন কমেন্টে অথবা পোস্টে। চায়না বা জাপানে যেতে কত টাকা লাগে? লাইফটা দরকার হলে আবার দেখবেন মাসুম তালুকদার ভাই, সরকারি স্কলারশিপের জন্য টাকা লাগবে না, বেসরকারি স্কলারশিপে গেলে অলরেডি দুইটা ব্যাপারে অ্যান্সার দিয়ে দিছি। ভাইয়া যারা শুটর তারা কি শুটার, আপনি কি রানা ভাই শুটার মিন করতেছেন? জি, যদি আপনার শুটিংয়ের কোনো সার্টিফিকেট থাকে, ভ্যালিড সার্টিফিকেট, সেটা অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য হবে। শরীফ হোসেন ভাই বলছে বন্ধুমহল গ্রুপের লিঙ্ক দেন। আমার আইডি তো শেয়ার করেছে, অনেকে আমার আইডি দেখে দেখতেছে। পলিটেকনিক বন্ধুমহল যে গ্রুপটা বাংলাদেশের ডিপ্লোমা স্টুডেন্টদের সব থেকে বড় গ্রুপ, যেটাতে সাধারণত যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছে তারাই জয়েন করতে পারে। তো আপনারা যারা ডিপ্লোমার স্টুডেন্ট তারা সেখানে ফলো করবেন, আর যারা এর বাইরে স্টুডেন্ট আছেন বা আমার আইডি থেকে দেখতেছেন তারা আমার গ্রুপ HSK সলিউশন এই গ্রুপে জয়েন করলেই হয়ে যাবে, বা ডিরেক্টলি আমাকে মেসেজও করতে পারবেন।
অমিত চক্রবর্তী ভাই, ইলেকট্রিক্যাল থেকে অবশ্যই পারবেন। আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার অলরেডি করে গেছি, এই প্রশ্নটার অ্যান্সার আর দিচ্ছি না। অবশ্যই ডিপ্লোমা থেকে পড়াশোনা করার পর আপনি ব্যাচেলরে সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। জান্নাতুল নাইম আপু, এইচএসসি এর পরের কথা বলতেছেন, বিএসসি করলে জি, জাপানেই হোক আর হচ্ছে চায়নাতেই হোক, দুই দেশেই আপনি যখন সরকারি স্কলারশিপ নিতে চাবেন তখন আপনাকে চাইনিজ মিডিয়ামে পড়তে হবে, চায়নাতে জাপানে জাপানিজ মিডিয়ামে পড়তে হবে, আর ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে। চায়নার ক্ষেত্রে অবশ্যই ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়বে, কিন্তু জাপানের ক্ষেত্রে স্কলারশিপের জন্য মূলত প্রয়োজন পড়ে না ল্যাঙ্গুয়েজের, বাট ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস থাকলে ওরা প্রাধান্য বেশি দেয়। অমিত চক্রবর্তী ভাই, টাকার ব্যাপারটা আগেই বলেছি, ডিপেন্ড করে। আপনি ধরে নিতে পারেন প্রতি বছর যদি মোটামুটি একটা পার্সিয়াল স্কলারশিপ পেয়ে যান, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা খরচ হবে টিউশন ফি হিসেবে। ওকে, ঠিক আছে, আজকে আর কথা বলবো না, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, আর হচ্ছে আমার পেজটাকে ফলো দিয়ে আসবেন, আর বন্ধুমহল গ্রুপে পোস্ট করলে যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছেন আমাকে মেনশন করে দেবেন, আর আমি নিয়মিত লেখালেখি করব ইনশাল্লাহ। আমার তরফ থেকে এই সার্ভিসগুলো, এই ইনফরমেশনগুলো, যে কোনো সাজেশন প্রয়োজনে যে কোনো দিক নির্দেশনা পাবেন, অ্যান্ড এটা ইনশাল্লাহ ফ্রি হবে। এটা তো লাইভটা থেকে যাবে, সো আমার কথাগুলো আজকের থেকে যাবে। দেখা হবে ইনশাল্লাহ। শরীফ ভাই বলতেছে, ভাই চাইনিজ ভাষা শিখতে কত টাকা লাগতে পারে? এটা আমি আগেই বলেছি, এক এক জায়গায় এক এক টাকা লাগে। কেউ 10,000 টাকাতেও আপনি 4টা লেভেল শেষ করতে পারবেন, আবার কোথাও কোথাও আপনার 20,000 টাকার উপরে, 30,000 টাকা, 40,000 টাকাও নিয়ে নেয়। সো এটা ডিপেন্ড করে আপনি কোথায় শিখবেন, কার কাছ থেকে শিখবেন, সেখানে কত টাকা নিবে। ওকে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তী লাইভে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।